ইশারা চোখ খুলে প্রকাশকে সামনে আসতে দেখে পিছোতে লাগলো আর এক দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে আর নিজের ঘরে চলে গেল। প্রকাশ এখনো দাঁড়িয়ে ইশারার চলে যাওয়ার পানে চেয়ে রয়েছে আর ভাবছে কি করে ইশারা এখানে এলো, ওর তো আরও কিছুক্ষণ পর ফেরার কথা ছিল। পরলোশ নার্সিংহোমের থেকে বেরিয়ে যেতেই তার কিছুক্ষণ পর ইশারা ও বেরিয়ে যায় আর যখন বাড়ি ফেরে তখন গেট দিয়ে ঢোকার সময় বাড়ির পিছনের দিকে যে গোডাউনটা আছে সেটার দরজা খোলা দেখে সেই দিকে এগিয়ে যেতে লাগলেই ইশারা একটি ছেলের আর্তনাদ শুনতে পায়। সেই শুনে যখন গোডাউনের ভিতরে প্রবেশ করে তখন দেখে প্রকাশ একটা ছেলের দুই হাত শিকল দিয়ে দুটো পিলারের সাথে বেঁধে রেখেছে আর ছেলেটা সমানে আকুতি মিনতি করছে ছেড়ে দেওয়ার জন্য, এক হাত দিয়ে রক্ত পড়ছে ছেলেটার। এসব দেখতে দেখতেই প্রকাশ হুট করে ছেলেটার পায়ে শুট করে দেয় আর সেই দেখেই ইশারা ভয় পিছিয়ে যায় আর দরজার সাইডে থাকা টেবিলের ফুলদানিটা পড়ে যায়। প্রকাশ, ইশারা আবার আমাকে ভুল বুঝবে শিট। আগেরবার ছেলেগুলোকে হাতে মেরেছিলাম বলে আমাকে ইগনোর করছিল আর এবার তো শ্যুট করতে দেখেছে। ওহ গড, গার্ডে জানো এখান থেকে বেঁচে না ফেরে যতক্ষণ না সত্যি বলছে ততক্ষণ টর্চার করতে থাকো, গার্ডের উদ্দেশ্যে বলে বেরিয়ে গেল। ইশারা ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার পাশে গুটি সুটি মেরে বসে আছে, কানে দুহাত চাপা দিয়ে অঝরে কাঁদছে। ইশারা প্রথম থেকেই এসব মারপিট খুনখারাবা ভীষণ ভয় পায় আর আজ বারবার এই দৃশ্যগুলোই ওকে দেখতে হচ্ছে। ঘৃণা আসছে আজ প্রকাশের প্রতি। ইশারার যা ভালো লাগা তৈরি হয়েছিল আজ নিমিষে তা ধুলোয় মিশিয়ে দিল প্রকাশ। ইশারার ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। এদিকে প্রকাশ সমানে দরজা ধাক্কা দিচ্ছে, তার আওয়াজ ইশারার কানে যাচ্ছে না কারণ দুহাত দিয়ে কান চেপে রেখেছে আর এমনিতেই ওর কানে তুলো গোজা থাকে। প্রকাশ আর না পেরে দরজা ভেঙে দিল আর সেই শব্দ ইশারার কানে গেল, যার জন্য ইশারা আরও ভয়ে গুটিয়ে গেল। প্রকাশ এদিক ওদিক ইশারাকে খুঁজতে থাকায় বিছানার পাশে একটা শাড়ির আঁচল দেখা গেল। প্রকাশ আস্তে আস্তে ওদিকে এগোতেই দেখল ইশারা গুটি সুটি মেরে বসে আছে আর কাঁদছে। প্রকাশ ইশারার দিকে এগোতে নিলেই ইশারা পিছিয়ে যায়। এভাবে পিছোতে পিছোতে ইশারার পিঠ দেয়ালে থেকে গেলে প্রকাশ ইশারার সামনে এসে হাঁটু গেড়ে বসে। প্রকাশ, কেন ভয় পাচ্ছ তুমি আমাকে? ইশারা, আমাকে মারবেন না প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? ইশারায়। প্রকাশ, ইশারা, তোমাকে মারার কথা আমি ভাবতেও পারি না। আমি তোমাকে ভালোবাসি ইশারা। ইশারা, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। ঘৃণা করি আমি আপনাকে। আপনি একজন খুনি, একজন মুখোশধারী, আপনার মুখও দেখতে চাই না আমি। ইশারায়। প্রকাশ ইশারার কথা সবই বুঝতে পারছে, কারণটা আস্তে আস্তে জানবেন, কিন্তু ইশারাকে সত্যিটা বলতে পারছে না, এখন যে সময় হয়নি সত্যিটা জানার। কিন্তু ইশারা যা রিয়াক্ট করছে তাতে ওকে সত্যিটা বলে দেওয়াই ভালো। প্রকাশ, ইশারা, তুমি আমার কথাটা শোনো। আমি শুধু শুধু এমন করিনি, কারণ আছে এর পিছনে। ইশারা দু কানে হাত দিয়ে চেপে ধরল আর মাথা নিচু করে না বোধক মাথা নাড়তে লাগল। এর মানে ইশারা কিচ্ছু শুনতে চায় না। প্রকাশ এবার উঠে গেল, এক হাত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে কপালে ঘষতে লাগল। কিছুক্ষণ পর রেগে সেন্টার টেবিলে একটা লাথি মারল আর ঘর থেকে বেরিয়ে গেল। সেন্টার টেবিলে লাথি মারায় ইশারা কিছুটা কেঁপে উঠল আর প্রকাশ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে ওয়াশরুমে চলে গেল আর শাওয়ারের নিচে বসে কান্না করতে লাগল। রাত 2টো। ইশারা বিছানায় বসে ঝিমাচ্ছে। প্রকাশ এখনো ফেরেনি বাড়িতে, সেই যে বেরিয়ে গেছে আর কোনো খবর নেই। ইশারা গার্ডদের জিজ্ঞেস করবে, গার্ডরা বলে যে প্রকাশের ফোন সুইচ অফ। ঝিমতে ঝিমতে ইশারা পড়ে গেলেই ঘুমটা ভেঙে যায় ইশারার আর ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। কিছুক্ষণ পায়চারি করতে থাকে ঘরের মধ্যে আর না পেরে নিচে যায়। ইশারা কিছুক্ষণ আগে প্রকাশের গার্ডদের বলেছিল প্রকাশকে খুঁজতে যেতে, সেই খবরটাই আনতে ইশারা নিচে যায়। ইশারা সিঁড়ি দিয়ে নামতেই দেখে দুটো গার্ডের ঘাড়ে ভর করে প্রকাশ হেলতে দুলতে বাড়ি ঢুকছে, ঠিক মতন হাঁটতেই পারছে না।
ইশারা সিঁড়ি থেকে সরে গেলে গার্ড দুটো প্রকাশকে নিয়ে ঘরে চলে যায় আর ইশারা দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগে। ইশারা, এসব দেখাই বাকি ছিল আমার, আর কত কিছু সহ্য করতে হবে এই জীবনে আমার। ভেবেছিলাম একজন ভালো স্বামী পেয়েছি, কিন্তু না, এখন মনে হচ্ছে এমন স্বামীর থাকার থেকে না থাকা ভালো। গুন্ডামি করে, মানুষ খুন করে, আবার নেশাও করে। বাহ, কি কপাল আমার! ভগবান বোধ হয় আমার কপালে সুখের ছিটা ফোঁটা ও দেননি। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই মনে মনে। ইশারা কাঁদতে কাঁদতে সিঁড়িতে বসে পড়লে একজন এসে ইশারার পাশে বসে, আর ইশারা পাশ ফিরে তাকাতেই দেখে প্রকাশের একটা গার্ড, আমার সাথে আপনার ঠিক করে কোনো দিন পরিচয় হয়নি, তাই না বৌদি? আমি রাতুল, প্রকাশের ভাই। ইশারা অবাক হয়ে তাকায়। ভাই কথাটা শুনে, প্রকাশের ভাই আছে এটা তো প্রকাশ কোনো দিন বলেনি। তাহলে? রাতুল, আমি জানি আপনি ভাবছেন এসব আমি কি বলছি। আসলে আমি প্রকাশ দার নিজের ভাই নই। আমি অনাথ রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতাম। আজ থেকে 4 বছর আগে হঠাৎ করেই একটা ড্রাগস ডিলারদের হাতে পড়ে যাই। ওরা আমাকে বলে যে ওদের হয়ে ড্রাগস পাচার করতে হবে, আর এটাই আমার কাজ। আমি চাইলেও না করতে পারবো না, কারণ আমি ওদেরকে আর ওদের ব্যবসা সম্পর্কে জেনে গেছি। যদি আমি কাজটা না করি তাহলে আমায় ওরা খুন করে দেবে। প্রাণের ভয়ে আমি কাজটা করি আর ধরা পড়ে যাই প্রকাশ দার হাতে। আমার বয়স খুব কম ছিল তখন, সবে 18, আর প্রকাশ দার করি, কিন্তু দেখে মনেই হতো না যে 20 বছরের একটা ছেলের এত পাওয়ার, এত রাগ। ভেবেছিলাম হয়তো মেরে দেবে আমায়, কারণ আমি মুখ খুলতে পারবো না আমার গ্যাংয়ের বিরুদ্ধে, তাহলে তারা কোনো না কোনো ভাবে আমায় মেরে দেবে। কিন্তু না, প্রকাশ দা আমায় সুযোগ দিল ও বলল সত্যিটা বললে আমায় ছেড়ে দেবে। আমি অবশ্য বিশ্বাস করিনি, কারণ সবাই সচরাচর কথা বার করানোর জন্য এই মিথ্যে কথাটা বলেই থাকে, তাই আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াই ভালো, অন্তত একটা ভালো কাজ করে মরব। আমি সত্যি কথা বলতেই অদ্ভুতভাবে প্রকাশ দা আমায় মারল না, বরং অনেক প্রোটেকশন দিয়ে রাখল যাতে আমায় কেউ মারতে না পারে। কয়েকদিন পর খবর পেলাম প্রকাশ দা ওদেরকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, আর একজনকে মেরে দিয়েছে, কারণ সে নাকি একটা মেয়েকে রেপ করেছিল আর এমন অনেক মেয়েকে পাচারও করেছে, তাই তাকে পুলিশের হাতে না দিয়ে প্রকাশ দা মেরে দিয়েছে। আমি মনে করি যথেষ্ট ভালো কাজ করেছে প্রকাশ দা। ইশারা চুপ করে সব শুনছে রাতুলের কথাগুলো। রাতুল আবার বলতে লাগল, রাতুল, এরপর থেকে প্রকাশ দা আমাকে নিজের ভাই মনে করে, আর আমি তাকে দাদা। আমি হল্প করে বলতে পারি প্রকাশ দা আজ পর্যন্ত কোনো অন্যায় করেনি, আপনাকে ভীষণ ভালোবাসে। প্রকাশ দা সব করতে পারে আপনার জন্য। কেন বলছি জানেন? আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে এতটা ভাবেনি, তার পরিবার নিয়ে ভাবেনি। আমাদেরকে টাকা দিয়ে দিত, আমরা পৌঁছে দিতাম, আর আপনাকে তো নিজের দায়িত্ব মনে করে, নিজের সম্পত্তি মনে করে। একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন ওর ভিতরের কষ্টগুলোকে অনুভব করতে পারবেন। আজ অনেকদিন পর প্রকাশ দা ড্রিঙ্ক করল, তাও এভাবে। সম্ভবত আপনার সাথে পরিচয় হওয়ার পর এসব ছেড়ে দিয়েছিল। যাই হোক, ওরা রেখে এসেছে প্রকাশ দাকে। আপনি ঘরে যেতে পারেন, আর কাইন্ডলি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। রাতুল কথাগুলো বলে চলে গেল, আর ইশারা নিজের চোখের জল মুছে ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘরে গিয়ে দেখল প্রকাশ বিছানায় এলোমেলো হয়ে শুয়ে রয়েছে, পায়ের জুতোটাও খোলেনি। ইশারা গিয়ে পায়ের জুতোটা খুলে দিল, আর প্রকাশকে ঠিকভাবে শোয়ানোর চেষ্টা করতে গেলেই প্রকাশ দুহাতে ভর করে উঠে বসল, আর ইশারার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রকাশ খুব সফটলি কিস করছে, ইশারাকে শুষে নিচ্ছে ইশারার ঠোঁট, আর ইশারা আজকে বাধা দিতে চেয়েও দিতে পারছে না, বরং প্রথমবারের মতো প্রকাশের সাথে তালে তাল মিলাচ্ছে। প্রকাশ ইশারার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল, আর ইশারা প্রকাশের গলা জড়িয়ে ধরে আছে, চুল মুঠো করে রেখেছে। প্রায় অনেকক্ষণ পর ইশারার ঠোঁট ছাড়ল প্রকাশ, আর গলায় মুখ ডুবিয়ে দিল, আর একটা ডিপ কিস করল গলায়, যার ফলে ইশারা প্রকাশের কাঁধ খামচে ধরল।
প্রকাশ নেশাক্ত কণ্ঠে বলতে লাগল। প্রকাশ, আমার তোমাকে চাই ইশারা, সারা জীবনের জন্য চাই, ভালোবাসতে চাই তোমাকে আমি ভীষণ 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 ভালোবাসতে চাই, আই লাভ ইউ আ লট। প্রকাশের কথাগুলো জানো আজ ইশারার মনে অনুভূতি জাগিয়ে তুলছে। ইশারা প্রকাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর প্রকাশ ইশারার গলায় মুখ ডুবিয়ে রেখেছে। কিছুক্ষণ পর ইশারার গলার মধ্যে নিজের নাক ঘষে দিল প্রকাশ আর ইশারা সরে গেল। ইশারা সরে গিয়ে প্রকাশকে ঠিকমতো শুয়ে দিল আর উঠে যেতে নিলেই প্রকাশ হাত ধরে টেনে ইশারাকে বিছানায় বসিয়ে ওর কোলে মাথা রেখে পেটে মুখ গুজে দিল আর ঘুমিয়ে পড়ল। এদিকে ইশারা প্রকাশের কাণ্ডকারখানা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। পরের দিন সকালে প্রকাশ ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজে ফেলেছে, ইশারা কোথাও নেই আর গোত্রাতের কোনো কথাই প্রকাশের মনে নেই, তাই ও তন্ন তন্ন করে খুঁজছে। হুট করে রাতুল এসে প্রকাশকে বলল যে ইশারা কলেজে গেছে। এটা শুনে প্রকাশ একটু দম ফেলল আর সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে ইশারার কলেজে চলে গেল। কলেজে গিয়ে সবাইকে ইশারার ব্যাপারে জিজ্ঞেস করতেই সবাই বলল ইশারা আজ কলেজে আসেনি। এই শুনে প্রকাশ নিজের গার্ডদের বলল পুরো শহরে খোঁজ নিতে। প্রকাশও বেরিয়ে পড়ল। 2 দিন পর ঘরের মেঝেতে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর প্রকাশ মেঝেতে সোজা হয়ে শুয়ে রয়েছে হাতে একটা মদের বোতল নিয়ে। 2 দিন হয়ে গেছে ইশারাকে প্রকাশ কোথাও পায়নি। পাথর হয়ে গেছে প্রকাশ। চিৎকার করে কাঁদে, রাত হলেই কোনো কথা বলে না, চুপচাপ ঘরে বন্দী হয়ে থাকে আর মদ খেয়ে মাতাল হয়ে থাকে। কেউ খোঁজ খবর দিতে আসলে ইশারার সেটা শোনে আর পাগলের মতো হাসে। প্রত্যেকটা খবর প্রকাশকে কাঁদায় কারণ ইশারাকে পাওয়া যায়নি। প্রকাশ, ইশারা কেন আমায় ছেড়ে চলে গেলে? একবার আমার কথাটা শুনতে পারতে। আমি যে পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি, চিৎকার করে কাঁদছে। প্রকাশ রক্তচক্ষু নিয়ে একটা সোফায় বসে আছে, হাতে একটা ওয়াইনের গ্লাস, চোয়াল শক্ত করে রেখেছে। প্রকাশ দাঁত কর্মর করছে। এক চুমুকে ওয়াইনটা খেয়ে নিয়ে গ্লাসটা হাতে শক্ত করে চেপে ধরল। এতটা জোরে চেপে ধরল যে গ্লাসটা ভেঙেই গেল। গ্লাসটা ভেঙে গিয়ে কাচটা প্রকাশের হাতে গেঁথে গেছে আর অঝরে রক্ত পড়ছে হাত থেকে, কিন্তু প্রকাশের চাহনি সামনের দিকে স্থির হয়ে রয়েছে একজনের উপর। বিছানায় হাঁটু মুড়ে বসে বসে কাঁদছে ইশারা। এই মুহূর্তে প্রকাশকে জমের চেয়েও বেশি ভয় পাচ্ছে ইশারা, তাই সমানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রকাশের হাতের রক্তটা দেখে ইচ্ছে করছে গিয়ে ওষুধ লাগিয়ে দিতে, কিন্তু ভয়ের কারণে সেটাও পারছে না ইশারা। কিছুক্ষণ আগে প্রকাশ নিজের ঘরে বসে স্মোক করছে, সেই সময় প্রকাশের কাছে ফোন এলো। প্রকাশ, হমম। রাতুল, ইশারা বৌদির খবর পেয়েছি ভাই, তুমি তাড়াতাড়ি নিচে আসো। প্রকাশ আর এক মুহূর্ত দেরি করল না, সঙ্গে সঙ্গে যা পড়েছিল তাই পরেই বেরিয়ে গেল রাতুলের সাথে। প্রকাশ আজ ড্রাইভ করছে না, রাতুল ড্রাইভ করছে। প্রকাশের শরীর খুব একটা ভালো না, এই 2 দিন ঠিকমতো খায়নি, শুধু ছাইপাশ খেয়েছে আর স্মোক করেছে, তাও ভালো, নিজের কোনো ক্ষতি তো করেনি, মনে মনে ভাবছে রাতুল। কিছুক্ষণ পরেই রাতুল আর প্রকাশ পৌঁছে গেল সেই জায়গায় যেখানে ইশারা আছে বলে খোঁজ পেয়েছে রাতুল। একটা একতলা সিমেন্টর বাড়ি, শহরের থেকে অনেক দূরে, প্রায় শেষ প্রান্তে। প্রকাশ রাতুলের দিকে তাকাতেই রাতুল ইশারা করল ভিতরে যাওয়ার জন্য। প্রকাশ রাতুলকে হাত দিয়ে ইশারা করল বাড়ির বাইরে থাকার জন্য আর নিজে এগিয়ে গেল বাড়ির ভিতরে। বুক কাঁপছে প্রকাশের, যদি ইশারা না থাকে এখানে, যদি ও না পায় ইশারাকে। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে প্রকাশ বাড়ির ভিতরে গেল। দরজা খোলা, তাই আর নক করল না, চুপচাপ ভিতরে প্রবেশ করে গেল। কিন্তু কিছুটা এগোতেই কাওর পায়ের নুপুরের ছন ছন শব্দ পেল। এই একটা শব্দর দ্বারাই প্রকাশের ভিতরে শীতল হাওয়া বইয়ে দিচ্ছে। প্রকাশের যে বড্ড চেনা এই নুপুরের শব্দ। প্রকাশ চোখ বন্ধ করে শব্দটা শুনছে, তীব্র থেকে তীব্র হচ্ছে শব্দটা, কিন্তু হঠাৎ থেমে গেল শব্দটা। স্টিলের বাসনকাসন পড়ে যাওয়ার ঝিন ঝিন শব্দ এলো আর প্রকাশ দ্রুত নিজের চোখ খুলল। চোখ খুলতেই দেখতে পেল ইশারাকে।
ইশারা প্রকাশকে দেখে ভীষণ পরিমাণ ভয় পেয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাঁটু ভেঙে আসছে ইশারার পিছন থেকে ইশারাকে পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ঈশান প্রকাশকে, আর বলতে লাগল, ঈশান, দেখলি দিদিয়া, আমি বলেছিলাম না প্রকাশ ভাইয়া আসবে, তুই খালি খালি রাগ করতিস আমার ওপর, আমি তো জানি প্রকাশ ভাইয়া তোকে কতটা ভালোবাসে, হিহিহি, তুই একটা বোকা, বুঝিসই না প্রকাশ ভাইয়ার ভালোবাসাটা, শুধু শুধু এই দুদিন প্রকাশ ভাইয়াকে কষ্ট দিলই, কতবার বললাম কোথায় নিয়ে যাচ্ছিস আমায়, কিছু বললিই না আমায়, দেখ তো ভাইয়ার অবস্থা কি হয়েছে এই দুদিনে। ইশারা ঈশানের কথায় প্রকাশের দিকে ভালো করে তাকিয়ে দেখল মাথার চুলগুলো এলোমেলো, চোখ মুখ শুকিয়ে গেছে, গোলাপি ঠোঁটগুলো কেমন কালো বর্ণ ধারণ করেছে, বড় বড় চোখগুলো ছোট ছোট লাগছে, দেখে মনে হচ্ছে কতদিন ঠিকমতো খায়নি ঘুমায়নি। ইশারা অবাক হয়ে যাচ্ছে প্রকাশের অবস্থা দেখে, মাত্র 2 দিনে এতটা খারাপ অবস্থা করেছে নিজের। সত্যি বলতে ইশারা এই 2 দিন ভালো ছিল না। ইশারা দেখল প্রকাশ একটা টি শার্ট আর ট্রাউসার পরা, এর মানে খবর পেতেই হয়তো ছুটে চলে এসেছে ইশারার কাছে। প্রকাশ ঈশানের মাথায় হাত বুলালো, চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, প্রকাশ, বাইরে রাতুল আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে বসে পড়ো গুড বয়ের মতো, ওকেই? ঈশান, ইয়ে কি মজা, বাড়ি যাব হুরারে বলে দৌড় দিয়ে বেরিয়ে গেল। প্রকাশ 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে ইশারার দিকে, আর ইশারা ভয়ে সালোয়ারের ওড়না পেঁচাচ্ছে। প্রকাশ ইশারার সামনে এসে ট্রাউসারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, প্রকাশ, কেন এভাবে ছেড়ে চলে এলে ইশারা? শান্ত গলায়। ইশারা নিশ্চুপ, শুধু চোখের জল ফেলছে, মাথা নিচু করে। প্রকাশ, আমি কি এতটা খারাপ ইশারা যে আমার সাথে থাকা যায় না? এত ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে চলে এলে? বলে দিতে পারতে আমায়, আমি নিজে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতাম, কিন্তু এখন তোমাকে শাস্তি পেতে হবে, ইউ হ্যাভ টু পে ফর দিস। প্রকাশ ইশারাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে এলো আর গাড়িতে বসিয়ে দিল, আর নিজেও গিয়ে সামনের সিটে বসে পড়ল। রাতুল থাকায় বেশি কিছু বলল না প্রকাশ, কিন্তু মনে মনে রাগ অভিমান কষ্ট ঠিকই হচ্ছে। ইশারা ঈশানকেও নার্সিংহোমের থেকে ডিসচার্জ করিয়ে নিজের সাথে নিয়ে যায়। প্রকাশ ইশারাকে কলেজে না পেয়ে নার্সিংহোমে গেছিল, সেখান থেকেই জানতে পারে ইশারা ঈশানকে নিয়ে চলে গেছে সামান্য সুস্থ হতেই। সঙ্গে প্রকাশেও বুঝল যে ইশারাকে কেউ কিডন্যাপ করেনি, ইশারা নিজের ইচ্ছায় গেছে। এখন প্রকাশ একটান মেরে কাঁচটা বার করে ফেলল, তাতে রক্ত বেরানোর পরিমাণ আরও বেড়ে গেল। এরপর উঠে দাঁড়িয়ে লাথি মেরে সামনের সেন্টার টেবিলের কাঁচটা ফেলে দিল, আর কাঁচটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। প্রকাশ ইশারার সামনে এসে চিৎকার করে বলে উঠল, প্রকাশ, ওয়াই ইশারা, ওয়াই? কেন করলে তুমি আমার সাথে এমন? কম তো ভালোবাসিনি আমি তোমায়, কতবার বলেছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? বলিনি? চিৎকার করে। ইশারা নিশ্চুপ, ভয় গুটিয়ে রয়েছে আর কাঁদছে। প্রকাশ, কাঁদছ কেন তুমি? হ্যাঁ, কাঁদছ কেন? অ্যান্সার মি ড্যাম ইট। হুঙ্কার দিয়ে। প্রকাশ কিছুক্ষণ থেমে, ও আমার কাছে ধরা পড়ে গেছো দেখে? আমার কাছে ফিরে আসতে হয়েছে দেখে খুব কষ্ট হচ্ছে? ভাবনি তাই না আবার আমার কাছে ফিরে আসতে হবে? এই জন্য কষ্ট হচ্ছে তোমার? প্রকাশ শান্ত হয়ে গেল আর আস্তে করে গিয়ে ইশারার পায়ের সামনে ধপ করে দুহাঁটু গেড়ে বসে পড়ল, আর ইশারার দিকে করুণ ও অসহায় চোখে তাকালে ইশারার বুকের ভিতরটা ধুক করে উঠল। প্রকাশ শান্ত গলায় বলল, প্রকাশ, আমি খুব খারাপ তাই না ইশারা? বদমেজাজি একগুঁয়ে একটা ছেলে যে কিনা মারপিট করে, লোককে খুন করে, একটা মাফিয়া ক্রিমিনাল আমি, তাই না? খুব বিরক্ত তুমি আমার উপর, আমার রাগের উপর। ঠিক আছে, আর তোমাকে আমায় সহ্য করতে হবে না।
ইশারার মনটা কেমন জানি করে উঠল প্রকাশের এমন কথায়। প্রকাশ উঠে দাঁড়িয়ে ইশারার সামনে এসে ওর কপালে একটা গভীরভাবে ভালোবাসার পরশ দিল আর বলল, প্রকাশ, এটা আমার ভালোবাসার হয়তো শেষ চিহ্ন। বলেই সেন্টার টেবিলের ভাঙা কাচের টুকরোটা বাম হাতে নিয়ে ডান হাতের শিরায় এক পোঁচ দিল, আর গলগল করে রক্ত পড়তে লাগল। ইশারা শকট হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের সামনে মুহূর্তে এমন কিছু হবে তা ভাবতে পারেনি ইশারা। প্রকাশ নিজের মুখে হাসির রেখা টেনে বলল, প্রকাশ, আর বিরক্তির কারণ হব না তোমার, কিন্তু জীবনে তোমার আর কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আমি ককরে। আর বলতে পারল না, পড়ে গেল ধপ করে। ডান হাতে ব্যান্ডেজ করা অজ্ঞান অবস্থায় প্রকাশ বিছানায় শুয়ে রয়েছে আর ডক্টর চেক আপ করছে। দূরে দাঁড়িয়ে ইশারা বারবার চোখের জল মুছছে আর ডক্টরের পাশে রাতুল চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রকাশ যখন হাতের শিরায় কাচের টুকরো দিয়ে টান দিয়েছিল তখন গলগল করে রক্ত পড়তে শুরু করে, আর সেই রক্ত দেখে ইশারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু প্রকাশ যখন পড়ে যায় তখনই ইশারার হুঁশ আসে, আর ইশারা ছুটে প্রকাশের কাছে এগিয়ে যায় আর প্রকাশকে ধাক্কা দিতে থাকে। ইশারার তো কাউকে ডাকার মতো ও ক্ষমতা নেই। অনেক রক্ত বের হচ্ছে দেখে ইশারা সঙ্গে সঙ্গে একটা কাপড়ের টুকরো জোগাড় করে ক্ষতস্থানে বেঁধে দেয় আর দৌড়ে নিচে চলে যায়। ভাগ্যবশত সেখানে রাতুলকে দেখতে পেয়েই রাতুলের হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে আসে। প্রকাশকে এই অবস্থায় দেখে রাতুলও অবাক হয়ে যায়। প্রকাশের হাতের কাপড়টাও রক্তে ভিজে যাচ্ছে। রাতুল তাড়াতাড়ি প্রকাশকে তুলে বিছানায় শুয়ে দিয়ে ডক্টরকে ফোন করে আর বাড়ি থেকে তুলে নিয়ে আসে রীতিমতো। প্রকাশকে চেক করা শেষ হলে ডক্টর বলল, ইশারাকে বলল, ডক্টর, আপনি ওনার ওয়াইফ? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। ডক্টর, কি করে হলো এই অবস্থা? অনেক রক্ত ঝরেছে। ইশারা নিশ্চুপ। ডক্টর বললেন না তো? রাতুল, অ্যাকচুয়ালি ডক্টর, ইশারা বৌদি কথা বলতে পারে না তাই কিছু বলছে না। ডক্টর একটু অবাক হলো, কারণ এত বড় বিজনেসম্যানের ছেলে যার নিজেরও অনেক পয়সা, বাবার টাকায় চলে না, তার স্ত্রী কথা বলতে পারে না। এসব চিন্তা বাদ দিয়ে ডক্টর বলল, ডক্টর, ও হাম সরি, আসলে পেশেন্টর অনেক ব্লাড লস হয়েছে, কিন্তু কাপড় বেঁধে দেওয়ায় বাঁচোয়া, না হলে হসপিটালে অ্যাডমিট করতে হতো ব্লাডের জন্য। উনি একটু উইক, এখন বেশি উত্তেজিত হতে দেবেন না, রেস্ট নিতে বলবেন, আর পেইন হতে পারে, তাই এই কয়েকটা মেডিসিন লিখে দিলাম, এগুলো দিয়ে দেবেন। রাতুল, শিরা কাটেনি তো ডক্টর? ডক্টর, না, জাস্ট চোট পড়েছে আর কাচ দিয়ে কাটায় রক্তক্ষরণ বেশি হয়েছে, কিন্তু আরেকটু গভীর হলেই শিরা কেটে যেত। জ্ঞান আরেকটু পরেই ফিরে আসবে। এই নিন, এগুলো টাইমে দিয়ে দেবেন, প্রেসক্রিপশন দিয়ে। রাতুল, চলুন আমি এগিয়ে দিচ্ছি, আমাদের ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দেবে। রাতুল ডক্টরকে নিয়ে বেরিয়ে গেলে ইশারা আস্তে আস্তে প্রকাশের পাশে গিয়ে বসে চোখের জল ফেলতে থাকে আর প্রকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবে, ইশারা, আজ আমার জন্য আপনার এই অবস্থা। প্রকাশ, বিশ্বাস করুন, আমি চাইনি আপনাকে আঘাত করতে, চাইনি। আমি এই কয়েকদিন আপনার থেকে দূরে থেকে আমিও ভালো ছিলাম না, প্রত্যেক মুহূর্তে আপনার কথা মনে পড়ত আমার, আপনার যত্ন ভালোবাসা সব মনে পড়ত, কিন্তু আমি নিরুপায় ছিলাম, বিশ্বাস করুন। ইশারা চোখ বুজে কাঁদতে লাগল। ইশারা যেহেতু প্রকাশের দিকে ঝুঁকেছিল তাই ইশারার চোখের জলগুলো প্রকাশের গলায় পড়ছিল, চিবুকে পড়ছিল, আর আস্তে আস্তে সে সময় প্রকাশের জ্ঞানও ফিরছিল। প্রকাশ যখন পুরোপুরি চোখ খুলে নিজের কাছে ইশারাকে দেখল তখন প্রথমে খুশি হলেও পরক্ষণে ইশারার চলে যাওয়ার কথা শুনে রাগটা জেঁকে বসল আর প্রকাশ মুখ অন্য পাশে ফিরে বলল, প্রকাশ, চলে যান আমার চোখের সামনের থেকে। প্রকাশের কথায় ইশারা চোখ খুলল, প্রকাশের জ্ঞান ফিরেছে এই দেখে ইশারার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু প্রকাশের কথাটা কানে গেল না সেই আনন্দে। তাই প্রকাশের মাথায় হাত দিতে গেলেই প্রকাশ বাম হাত দিয়ে ইশারার হাতটা ধরে নেয় আর বলে, প্রকাশ,
আমি তো বললাম আমার চোখের সামনে থেকে চলে যেতে, কথা কানে যায় না? আমি তো জানতাম আপনি কানে শুনতে পান। ইশারা, এরমভাবে কেন বলছেন প্রকাশ? ইশারা। প্রকাশ, প্লিজ প্লিজ চলে যান আপনি আমার সামনে থেকে। আপনাকে দেখলেই আমার জীবনের প্রথম ভুলের কথা মনে পড়ে যায়। আপনাকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আপনি আমার সামনে থেকে যান, না হলে আমি আবার কিছু একটা করে বসব। ইশারা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল দৌড়ে, আর প্রকাশ বিছানায় মাথা ঠেকিয়ে নিজে নিজে বলতে থাকল, প্রকাশ, এত ভালোবাসলাম তোমাকে, তারপরেও তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? ইশারা, আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? এখন থেকে তুমি যা চাইবে সেটাই হবে। আমি আর তোমার কাছে ভালোবাসার কথা বলবো না, কোনো অধিকারও খাটাবো না, কিন্তু আমি চাইলেও তোমাকে না ভালোবেসে থাকতে পারবো না, সেটা আমার পক্ষে অসম্ভব। প্রকাশের চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর চোখের সামনে শুধু ইশারার মুখটা ভেসে উঠছে। সে সময় দরজায় নক করল রাতুল। রাতুল, প্রকাশ দা আসব? প্রকাশ, মায় আস্তে করে উঠে বসে চোখের জলটা মুছে নিল। রাতুল, এ নাও, খেয়ে নাও, এরপর ওষুধ খেতে হবে। আর এখন কেমন লাগছে? প্রকাশ, ঠিক আছি, আর আমার কিছু খেতে ইচ্ছে করছে না, নিয়ে যা প্লিজ। রাতুল, প্রকাশ দা, নিজের রাগটা তুমি প্রথমে নিজের ক্ষতি করে আর এখন খাবারের উপর দেখাচ্ছ, এতে তো ক্ষতি তোমারই হবে, তাই না? প্রকাশ, আমার যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে রে। শোন, আমি অন্য ঘরে যাচ্ছি, এ ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়, আর বাঁচতে চাই ভালোভাবে, আমি শান্তি চাই একটু। বলেই প্রকাশ আস্তে করে বিছানা থেকে নেমে গেল। যেহেতু হাত কেটেছে তাই হাঁটতে চলতে কোনো অসুবিধা হচ্ছে না, জাস্ট শরীরটা দুর্বল প্রকাশের। প্রকাশ দরজা থেকে বেরিয়ে যেতেই ওর বাম হাতে টান পড়ল। ইশারা দরজার বাইরেই দাঁড়িয়ে ছিল, কারণ রাতুলকে দিয়ে খাবারটা ওই পাঠিয়েছে। প্রকাশ পিছন না ফিরেই ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল হাতটা আর বলল, প্রকাশ, আমি তো বললাম আমি একটু শান্তি চাই। বলেই প্রকাশ সামনের দিকে এগিয়ে যেতে লাগল, আর নূপুরের শব্দ আসতে লাগল প্রকাশের কানে। এর মানে ইশারা ও আসছে প্রকাশের পিছন পিছন। এদিকে প্রকাশের বাইরে দাঁড়িয়ে কথাটা রাতুল শুনতে পেয়ে ও বেরিয়ে আসে আর ওদের পিছনে আসতে থাকে। প্রথমে প্রকাশ, তারপর ইশারা, আর ইশারার পরে রাতুল। প্রকাশ একটা রুমে ঢুকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিতে গেলে ইশারা দরজাটা আটকাতে যায়, কিন্তু আটকাতে গিয়ে ইশারার আঙুলটা চাপা পড়ে যায়, আর ইশারা ঝট করে সরিয়ে নিলেও আঙুলটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়। এদিকে দরজাটাও বন্ধ করে দেয় প্রকাশ। রাতুল সঙ্গে সঙ্গে এসে ইশারার হাতটা ধরে আর বলতে থাকে, রাতুল, আরে বৌদি, এটা কি করলেন? এভাবে কেউ হাত দেয় নাকি দরজায়? দেখুন তো, কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল। রাতুলের কথা শুনতে পেয়ে প্রকাশ সঙ্গে সঙ্গে দরজা খুলে ইশারার সামনে চলে আসে আর উত্তেজিত হয়ে পড়ে। প্রকাশ, কে বলেছিল দরজায় হাত দিতে? আমি বলেছিলাম। একটা না একটা কিছু করে নিজের ক্ষতি করতেই হবে, তাই না? এই রাতুল, তুই যা গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আয়, রক্ত বের হচ্ছে তো। প্রকাশ ইশারার আঙুলটা মুখে পুড়ে নিল রক্ত বন্ধ করার জন্য। রাতুল দা, তুমি বৌদিকে এই ঘরে নিয়ে যাও, এখানেই ফার্স্ট এইড বক্সটা আছে। প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে ঘরে নিয়ে এসে সোফায় বসিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগল। সেটা নিয়ে এসে সোফায় বসে খুব যত্ন করে ইশারার হাতে মলম লাগিয়ে দিচ্ছে প্রকাশ, আর ইশারা অবাক চোখে প্রকাশের দিকে তাকিয়ে রয়েছে। ব্যান্ডেজ হয়ে গেলে প্রকাশ ইশারাকে কিছু বলতে যাবে, তখনই ইশারার এমন চাহনি দেখে প্রকাশ কিছুটা ইতস্তত বোধ করে বলতে লাগল, প্রকাশ, এভাবে আমার জন্য নিজের ক্ষতি করে লাভ নেই। কেনই বা ক্ষতি করবেন নিজের? আমি তো কেউ হই না আপনার, তাই জন্যই তো বিরক্ত হয়ে ছেড়েছ।
প্রকাশ আর বলতে পারল না, তার আগেই ইশারা প্রকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। ইশারা যে কাঁদছে তা প্রকাশ নিজের জামায় ভেজা অনুভব হওয়ায় বুঝতে পারছে। প্রকাশ ইশারাকে দূরে সরাতে নিলে ইশারা আরও শক্ত করে প্রকাশকে জড়ে ধরে। প্রকাশও নিজেকে আটকাতে পারে না আর ইশারা ওই জড়িয়ে ধরে প্রকাশের ও চোখ ছলছল করছে। প্রকাশ ইশারার কান্না সহ্য করতে না পেরে দু হাত দিয়ে ইশারার মাথা তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারা প্রথমে অবাক হলেও পরে প্রকাশের ডাকে সাড়া দিয়েছে। প্রকাশ ইশারার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল আর ইশারা প্রকাশের কাঁধ খামচে ধরে রেখেছে। দুজন সমান তালে তাল মিলাচ্ছে। আজ হয়তো এভাবেই ওদের দুজনের মিল হলো, ইশারায় ভালোবাসার প্রকাশ হলো। বেশ কিছুক্ষণ পর প্রকাশ ইশারার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে শ্বাস নিতে থাকে। প্রকাশের গরম নিঃশ্বাস ইশারার গলা আর বুকে আছড়ে পড়ায় ইশারা কেঁপে কেঁপে উঠছে আর প্রকাশকে শক্ত করে ধরে রেখেছে। প্রকাশ ইশারার গলায় মুখ ডুবিয়েই বলতে লাগল, প্রকাশ, এরপর থেকে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবার আগে তুমি আমাকে ছেড়ে গেলে আমার কি পরিণতি হবে সেটা ভাববে তুমি একটা ছেলেকে যে তোমায় পাগলের মতো ভালোবাসে তাকে পুরোপুরি শেষ করে দিচ্ছ, চিরতরের মতো তাকে মেরে। প্রকাশকে থামিয়ে দিল ইশারা ঠোঁটে আঙুল দিয়ে, কিন্তু ওরা এখনও একই অবস্থায় আছে। প্রকাশ একটু হেসে ইশারার হাতে চুমু খেল গভীরভাবে আর আবার ও কোমর জড়িয়ে গলায় নাক ঘষল। প্রকাশ আস্তে আস্তে ইশারার কানের কাছে গিয়ে বলল, প্রকাশ, আই লাভ ইউ জান। প্রতি উত্তরে ইশারা শুধু মুচকি হাসল, যার অর্থ প্রকাশ বুঝে গেছে। প্রকাশ ইশারার উত্তর পেয়ে আবার ও কানের কাছে গিয়ে বলল, প্রকাশ, আই নিড ইউ রাইট নাও। ঘোর লাগা কণ্ঠে কথাটা বলে একটা আলতো করে চুমু দিল ইশারার কানের লতিতে। এবার ইশারা একটু বেশি লজ্জা পেল আর প্রকাশের বুকে মুখ গুজল। প্রকাশ ইশারার কাঁধে চুমু দিয়ে আস্তে করে ইশারার সালোয়ারের ফিতেটা যেই না খুলতে যাবে সেই সময় কেউ দরজায় নক করল আর ইশারা চট করে সরে গেল। আর প্রকাশ তো বেজায় চটে গেছে। ইশারার দিকে রাগী চোখে তাকাতেই ইশারা কে এসেছে দেখতে বলল ইশারায়। প্রকাশ ধ্যাত দিল আমার সব রোম্যান্সের 12 দুগুণে 24টা বাজিয়ে, ভালো লাগে না ছাই। ইশারা হাসতে লাগল প্রকাশের কথায়। প্রকাশ গিয়ে দরজাটা খুলল, কারণ রাতুল দরজাটা ভেজিয়ে দিয়ে গিয়েছিল। দরজা খুলে ওপারের ব্যক্তিকে দেখতেই প্রকাশের চোয়াল শক্ত হয়ে গেল, হাত মুষ্টি বদ্ধ করে নিল। প্রকাশকে এভাবে দেখে ইশারা এগিয়ে গেল কে এসেছে দেখার জন্য। ব্যক্তিটিকে দেখতেই ইশারা প্রকাশের হাত চেপে ধরল, ভয় আর কিছুটা আড়ালে চলে গেল প্রকাশের। দরজা খুলে ওপারের ব্যক্তিকে দেখতেই প্রকাশের চোয়াল শক্ত হয়ে গেল, হাত মুষ্টি বদ্ধ করে নিল। প্রকাশকে এভাবে দেখে ইশারা এগিয়ে গেল কে এসেছে দেখার জন্য। ব্যক্তিটিকে দেখতেই ইশারা প্রকাশের হাত চেপে ধরল, ভয় আর কিছুটা আড়ালে চলে গেল প্রকাশের। প্রকাশ ইশারার হাতে হাত রেখে লোকটির দিকে তাকিয়ে বলল, প্রকাশ, কেন এসেছেন এখানে? কি চাই? লোকটি, আমার তোমার সাথে কিছু কথা আছে তাই। প্রকাশ, আমার আপনার সাথে কোনো কথা নেই মিস্টার রাজীব বোস, চলে যান এখান থেকে। রাজীব, নিজের বাবার সাথে এভাবে ব্যবহার করতে হয়? প্রকাশ, মানি না আমি আপনাকে বাবা, এটা আর কেউ না জানুক, আপনি খুব ভালোভাবেই জানেন। রাজীব, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। প্রকাশের প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগেই ইশারা প্রকাশকে টেনে নিয়ে এলো ভিতরে আর নিজে প্রকাশের বাবা রাজীবের দিকে এগিয়ে গেল আর ভিতরে আসতে বলল। রাজীব ভিতরে আসতেই ইশারা রাজীবের পা ছুঁয়ে নমস্কার করল আর প্রকাশ রেগে গিয়ে বলল, প্রকাশ, ইশারা, আমি তোমাকে ওনার পা ছুঁয়ে নমস্কার করতে বলিনি। যেখানে আমি ওনাকে বাবা মানি না সেখানে উনি তোমার শ্বশুরমশাই ও হয় না, আর এত সম্মান ও ডিসার্ভ করে না। ইশারা, আপনার মানা না মানাতে কিছু যায় আসে না,
সত্য তো এটাই যে উনি আপনার জন্মদাতা, আপনার বাবা, আর সম্পর্কে আমার শ্বশুরমশাই। আপনি সম্মান না করলে ও আমি সম্মান শ্রদ্ধা দুটোই করব, ইশারায়। রাজীব ইশারা করে কথা বলা কিছুই বুঝতে পারল না, তাই অবাক হয়ে প্রকাশের দিকে তাকালো, আর প্রকাশ মাথা নিচু করে ইশারা কি বলল তা বলে দিল। কথাগুলো শুনে রাজীবের চোখে জল চলে এলো, আর ইশারার মাথায় হাত রেখে বলল, রাজীব, দীর্ঘজীবী হও মা, সব সময় খুশি থাকো এই কামনা করি। কিন্তু প্রকাশ ঠিকই বলেছে, আমি যে এত সম্মান ডিসার্ভ করি না। তোমার সাথে আমি যেটা করেছি তারপর তো নাই, তারপরেও যে তুমি আমাকে নিজের শ্বশুরমশাই মনে করেছ, সম্মান দিয়েছ, এটাই অনেক। রাজীব ইশারার কাছে হাত জোর করতেই ইশারা রাজীবের হাত দুটো ধরে নিল, আর ইশারায় কিছু কথা বলতে লাগল। রাজীব তো এর অর্থ বুঝতে না পারায় প্রকাশের দিকে তাকাতেই প্রকাশ বলে দিল, প্রকাশ, ও বলতে চাইছে, আপনি আমাদের গুরুজন, আপনি এভাবে আমাদের সামনে নত কেন হবেন? ভুল মানুষ মাত্রেই হয়, আর আমাদের ছোটদের উচিত তা ক্ষমা করে দেওয়া। অনেক সময় ছোটদের ভালো চাইতে গিয়ে বড়রা ভুল করে ফেলে, তা ছোটদের বোঝা উচিত আর ক্ষমা করে দেওয়া উচিত। শেষের কথাগুলো বলতে গিয়ে প্রকাশের চোখটা ছল ছল করে উঠল, আর প্রকাশ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রাজীব নিজের চশমাটা খুলে চোখের জলটা মুছে নিয়ে প্রকাশকে উদ্দেশ্য করে বলল, রাজীব, তুই আমাকে কোনো দিন ক্ষমা করিস না রে বাবা, আমি যে অনেক বড় ক্ষতি করতে বসেছিলাম তোর। রাজীবের কথায় প্রকাশ রাজীবের দিকে তাকালো, তারপর ইশারার দিকে তাকাতেই দেখল ইশারা কেমন চুপসে গেছে, তাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, প্রকাশ, কি বলতে চাইছেন আপনি? রাজীব, ইশারা হুট করেই তোকে ছেড়ে চলে যায়নি, আমি বাধ্য করেছিলাম ওকে চলে যেতে। ও যখন কলেজ যাচ্ছিল তখন আমি ওর সামনে গাড়ি নিয়ে দাঁড়াই আর নিজের পরিচয় দিই, ওকে নিজের অফিসে নিয়ে এসে বলি, রাজীব, এই বিশাল অফিসটা দেখছ? এটা আমার অফিস, আর এরকম আরও 10টা অফিসের মালিক আমি। আর আমার অবর্তমানে আমার ছেলে প্রকাশ হবে এই অফিস, আমার বাংলো, টাকা পয়সা, যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী। ইশারা নিজের সাইড ব্যাগ থেকে একটা নোটবুক আর পেন বের করে ওটার মধ্যে লিখতে শুরু করল। রাজীব কিছু বলল না, কারণ রাজীব আগেই খবর পেয়েছে ইশারা বোবা, কথা বলতে পারে না, কিন্তু কানে শুনতে পায়, আর ইশারাকে এখানের কারণও এটাই। ইশারা, আপনি আমায় এসব কেন বলছেন? রাজীব, বলছি তার কারণ তুমি আমার একমাত্র ছেলের স্ত্রী, কিন্তু তোমার কোনো যোগ্যতাই নেই আমার বাড়ির বৌমা হওয়ার। আছে কোনো যোগ্যতা? ইশারা, আমি জানি আমি আপনার ছেলের যোগ্য নই, আপনার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নই, আর তাই জন্যই তো আমি আপনার ছেলেকে বলেছি আমি তাকে ভালোবাসি না, সেই তো আমাকে জোর করে বিয়ে করে এনেছে, শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে, আমার সাথে সারাটা জীবন কাটাতে চায় বলে। রাজীব, হা হা হা, ভালোবাসা? আমার ছেলে তোমাকে ভালোবাসে? তোমার মতো একটা বোবা মেয়েকে এই রাজীব বোসের ছেলে ভালোবাসে বলতে চাইছ? হা হা হা, হাসালে আমায় তুমি। এই সব ভালোবাসা টালোবাসা কিছু না, সব মোহ। তুমি বোবা হলেও দেখতে সুন্দর, তাই হয়তো আমার ছেলে তোমার রূপে ভুলেছে। যাই হোক, এসব বাজে কথা রাখো আর কাজের কথা শোনো। কিছুক্ষণ থেমে, আমি চাই তুমি আমার ছেলের জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও। ইশারা কিছুটা চমকে রাজীবের দিকে তাকালো। কিছুক্ষণ আগে রাজীবের কথাগুলো শুনে এমনিতেই ইশারার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে থাকে, আর এখন বলছে প্রকাশের থেকে দূরে সরে যেতে। না চাইতেও ইশারা প্রকাশকে ভালোবেসে ফেলেছে, পারেনি দূরে সরে থাকতে, পারেনি প্রকাশের ভালোবাসাকে উপেক্ষা করে নিজের মনের কথাগুলো দিয়ে মনকে বোঝাতে। ধরা দিতেই হয়েছে, হার মানতেই হয়েছে প্রকাশের ভালোবাসার কাছে। কিন্তু এখন কি করবে ইশারা? ভেবে পাচ্ছে না সে। রাজীব, আমি চাই না আমার ছেলের জীবনে তোমার ছায়া পর্যন্ত থাকুক। আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার ভাইয়ের সব খরচও আমার। ইশারা, আমি পারবো না,
আপনার ছেলের কথাটা একবার ভাবুন, সে আমায় পাগলের মতন ভালোবাসে। আপনার ছেলের ভালো করতে গিয়ে আরও খারাপ হয়ে যাবে, আপনি আরও বেশি পরিমাণে খারাপ হয়ে যাবেন যদি সে জানতে পারে। রাজীব, জানতে পারবে তারপর তো? আর ও আমার ছেলে একদিন না একদিন ঠিক বুঝবে আমি ওর ভালোর জন্য করেছি, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তোমার কি টাকা চাই? হমম, বুঝেছি, এই জন্যই রাজি হচ্ছ না তাই না? ওকে, নাও ব্লাঙ্ক চেক। একটা চেক দিয়ে যত অঙ্কের পারো অ্যামাউন্ট বসিয়ে নিও। ইশারা, আমার কোনো টাকার দরকার নেই, কিন্তু আপনার ছেলের আমাকে আমার ভালোবাসার দরকার, আর আমার আপনার ছেলের ভালোবাসার। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই চাইলেও আপনি আমাদের আলাদা করতে পারবেন না। আপনার কথায় আমি রাজি, আমি দূরে সরে যাব আপনার ছেলের কাছ থেকে। জানি সে কষ্ট পাবে সঙ্গে আমিও, কিন্তু আপনার ভুলটাও তো ভাঙা দরকার, তাই আমি রাজি। প্রকাশ হাত মুঠ করে দাঁড়িয়ে রয়েছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে, পারলে এখনই সে সব কিছু তছনছ করে দেয়। শুধু ফুঁসছে প্রকাশ, অনেক চেষ্টা করেও পারছে না নিজেকে শান্ত রাখতে। রাজীব, তুই ঠিকই বলেছিলি রে মা, আমি ভুল ছিলাম। আমার ছেলের যে তোকে আর তোর ভালোবাসার ভীষণ প্রয়োজন। তুই যাওয়ার পর ওর অবস্থা আমি চোখে দেখতে পারছিলাম না, তাই তো। প্রকাশ, শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবেন না আপনি, চিৎকার করে। ঘৃণা করি আমি আপনাকে, আজ এখনই এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যাবেন। আর কোনো দিন আপনার মুখও দেখতে চাই না আমি। একটাও কথা বলবে না তুমি, তোমাকে তো আমি পড়ে দেখে নেব। ইশারাকে উদ্দেশ্য করে। ইশারা প্রকাশকে কিছু বলতে গেলে ইশারাকেও ধমক দিয়ে থামিয়ে দেয় প্রকাশ। ইশারা ও আর সাহস করতে পারেনি কিছু বলার মতো। প্রকাশ, আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীকে অপমান করার? কে দিয়েছে আপনাকে সে অধিকার? চলে যান আমার সামনে থেকে, না হলে আপনার জন্য ভালো হবে না। চলে যান বলছি, চিৎকার করে বলল। রাজীব আর কিছু বলল না, ইশারার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে চলে গেল। ইশারা জানে এই হাসির পিছনে কত কষ্ট লুকিয়ে আছে। ইশারা এক পলকে রাজীবের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। ইশারা চোখ প্রকাশের দিকে ফেরাতেই দেখল প্রকাশ রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে ওর দিকে। ইশারা কিছুটা ঘাবড়ে গেল এবার, কিন্তু প্রকাশ ইশারাকে অবাক করে দিয়ে এক ঝটকায় ইশারার হাত ধরে হেঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পাগলের মতো স্বাদ নিতে লাগল ইশারার ঠোঁটের। ইশারা প্রথমে তাল মেলালেও পরে চুপ করে গেছে। প্রকাশ খুব ডিপলি কিস করছে ইশারাকে, হয়তো এভাবেই নিজের রাগ মিটাচ্ছে প্রকাশ। এইটাই হয়তো ইশারার শাস্তি, কিন্তু ইশারার এই শাস্তি খারাপ লাগছে, বরং ভালোই লাগছে। এরম শাস্তি মাঝে মধ্যে পেলে ভালো বই খারাপ হবে না। চোখ বুজে প্রকাশের ছোঁয়া অনুভব করতে থাকা অবস্থায় এইসবই ভেবে চলেছে ইশারা। প্রকাশ ইশারার ঠোঁট কিছুক্ষণ পরেই ছেড়ে দিল, আর ইশারা ও চোখ মেলে তাকালো। ইশারা তাকাতেই প্রকাশ আবার ও ইশারার ঠোঁটে গভীরভাবে চুমু দিল, আর ইশারাকে ছেড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ইশারা এখনো নিজের জায়গায় বেকুবের মতো দাঁড়িয়ে রয়েছে। আপনা আপনি ইশারার হাতের আঙুলগুলো ঠোঁটে চলে গেল, আর নিজের অজান্তেই ইশারা হেসে ফেলল। পরক্ষণেই ইশারার মনে পড়ল প্রকাশ বেরিয়ে গেছে, আর প্রকাশের রাগ হয়তো এখনো কমেনি, যদি আবার কিছু করে বসে তখন। এই ভাবতেই ইশারাও বেরিয়ে গেল। ইশারা সারা বাড়ি খুঁজে ফেলেছে, কিন্তু প্রকাশকে কোথাও পায়নি। ইশারার এবার ভীষণ কান্না পাচ্ছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ইশারা, প্রকাশ আপনি কোথায়? এভাবে হঠাৎ করে কোথায় চলে গেলেন রাগের মাথায়? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে, আপনি কি আবার আগের দিনের মতো নেশা করে ফিরবেন? নিজের আবার কোনো ক্ষতি করে বসবে না তো? ইশারার মনে ভয় ক্রমশ বাড়ছে। এইসব ভাবনার মাঝেই ইশারার মনে পড়ল ছাদ তো চেক করা হয়নি। সারা বাড়ির মধ্যে ওই একটা জায়গাই তো বাকি আছে। যেমন ভাবা তেমন কাজ, ইশারা সঙ্গে সঙ্গে দৌড় দিল ছাদের দিকে। এদিকে প্রকাশ ছাদে বসে একের পর এক সিগারেট শেষ করছে। চোখগুলো আবার ও লাল হয়ে গেছে প্রকাশের, মাঝে মাঝেই জলগাল বেয়ে পড়ছে চোখ থেকে।
আজ প্রকাশের যন্ত্রণাটা তীব্র থেকে তীব্র হয়ে গেছে। সে ভাবতেও পারছে না তার নিজের বাবা এমনটা করবে। যাকে সে পাগলের মতো ভালোবাসে তাকে দূর করতে চেয়েছে ওর নিজের বাবা। এটা ভাবলেই প্রকাশের ভিতরটা ফেটে যাচ্ছে। আজ যদি ইশারাকে খুঁজে না পেত প্রকাশ, সত্যি সত্যি যদি চিরতরের মতো হারিয়ে যেত ইশারা, কি করত তখন সে? কি নিয়ে বাঁচত? এসব ভাবলেই প্রকাশের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। প্রকাশের ভাবনার মাঝেই শুনতে পেল সেই চেনা নুপুরের ছনছন শব্দ, আর বুঝেও গেল তার প্রাণ পাখিটা তার কাছে আসছে। ইশারা ছাদে এসে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পেল প্রকাশ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে আর হাতে সিগারেট। এতক্ষণে ইশারার দেহে যেন প্রাণ এলো। সঙ্গে সঙ্গে ইশারা ছুটে গেল প্রকাশের কাছে আর পিছন থেকে ঝাপটে ধরল প্রকাশকে। ইশারা এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে প্রকাশ না নিজে নড়তে পারছে না ইশারাকে নড়াতে পারছে। প্রকাশ হাতের থেকে সিগারেটটা ফেলে দিল আর ইশারার হাত দুটো ধরে আলগা করে ইশারার দিকে ফিরল। ফিরে দেখল ইশারা ফোঁপাচ্ছে। আস্তে করে নিজের বুকে নিয়ে নিল ইশারাকে। প্রকাশে যেন এক আলাদা প্রশান্তি। এতক্ষণ প্রকাশের মনে যেই জ্বালাটা হচ্ছিল তার উপর যেন নিমিষেই মাটি চাপা পড়ে গেল। প্রকাশের সব মনের রোগের ওষুধ যে একমাত্র ইশারা তা প্রকাশের বুঝতে বাকি নেই। অপর প্রান্তে ইশারার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে। এতক্ষণে সব চিন্তা দূর হয়ে গেছে প্রকাশকে কাছে পেয়ে। এতদিন প্রকাশ যেমন ইশারাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো, এখন ইশারাও ঠিক একভাবে প্রকাশকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। প্রকাশকে ছাড়া যেন ওর কোনো অস্তিত্ব নেই, গতি নেই। প্রকাশ থেকেই ওর শুরু আর প্রকাশে গিয়েই শেষ। ভালোবাসে, ভীষণ ভালোবাসে প্রকাশকে ইশারা। এসব ভেবেই ইশারা প্রকাশের বুকে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আর প্রকাশ তো অবাক। ইশারা চুপ করে প্রকাশের বুকে মুখ গুজে রয়েছে আর প্রকাশ ইশারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর প্রকাশ ইশারাকে বলল, প্রকাশ, ইশারা, একটু একা থাকতে চাই আমি। ইশারা প্রকাশের বুক থেকে মাথা উঠিয়ে করুণ চোখে প্রকাশের দিকে তাকালো। প্রকাশ ইশারার দুগালে হাত রেখে বলল, প্রকাশ, চিন্তা করো না, আমি ঠিক আছি, শুধু নিজেকে সময় দেওয়া প্রয়োজন। প্রকাশ কথাটা বলেই পিছন ফিরে গেল আর একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। কিন্তু প্রকাশ বুঝতে পারল ইশারা যায়নি, ও এখনো এখানেই আছে। ইশারার উপস্থিতি টের পাচ্ছে প্রকাশ, তাই সামনের দিকে ফিরল। দেখল ইশারা অভাবেই দাঁড়িয়ে রয়েছে, একটুও নড়েনি। প্রকাশ, তোমাকে তো বললাম আমি একা থাকতে চাই। ইশারা, আমি তো কথা বলতে পারি না যে আপনাকে কথা বলে ডিস্টার্ব করব। আমি এমনি দাঁড়িয়ে আছি, আপনার কোনো অসুবিধা হবে না। ইশারায় প্রকাশ বুঝল ইশারা খানিকটা অভিমান করে কথাটা বোঝালো, কারণ কথাটা বোঝানোর সময় ও একবার ও প্রকাশের দিকে তাকায়নি। প্রকাশ নিজের দুহাত বাড়িয়ে ইশারার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে দাঁড়ালো আর ইশারার কপালে একটা আলতো চুমু দিল। তারপর আস্তে আস্তে ইশারাকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখল। প্রকাশ, জানো ইশারা, আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার নিজের বাবা যে এমন করবে আমি ভাবতেও পারিনি। ওই যে বলে না, কেউ পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করলে ততটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় যখন জানা যায় যে আঘাতটা নিজের কাছের মানুষ করেছে। কি করে পারল উনি এভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসাকে দূরে সরানোর কথা ভাবতে? আমার কি হবে এটা একবার ও ভাবল না, কোনো দিন ভাবেওনি। সেটা সবসময় নিজে যেটা মনে করেছে সেটাই করেছে। আমার ভালো লাগা মন্দ লাগার কোনো দাম নেই তার কাছে। ইশারা প্রকাশের থেকে নিজেকে ছাড়াতেই প্রকাশ মাথা নিচু করে নিল। ইশারা প্রকাশের দুগালে হাত দিয়ে মাথাটা উঁচু করতেই দেখল প্রকাশ কাঁদছে। প্রকাশের চোখের জলটা মুছিয়ে দিয়ে প্রকাশকে ছাদে থাকা দোলনায় বসালো। ইশারা প্রকাশের পাশে বসতেই প্রকাশ ইশারার কোলে মাথা রেখে শুয়ে পড়ল আর ইশারা প্রকাশের চুলে বিলি কেটে দিতে লাগল। প্রকাশ নিজের হাতের ভাঁজে ইশারার বাম হাতটা নিয়ে রেখেছে আর মাঝে মাঝেই তাতে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আস্তে আস্তে প্রকাশ ওখানেই ঘুমিয়ে পড়ল আর ইশারা তা বুঝতে পেরে প্রকাশের মাথাটা নিজের কোল থেকে নামিয়ে ছাদের দরজার দিকে তাকালো। সেইখানে রাতুল দাঁড়িয়ে ছিল।
ইশারা ধীর পায়ে চলে এলো ছাদ থেকে নিচে নিজের ঘরে, আর এদিকে প্রকাশ তো ঘুমিয়ে পড়েছে। ইশারা নিজের ঘরে বসে রয়েছে রাতুলের সাথে। রাতুল খাটের একপাশে দাঁড়িয়ে রয়েছে। ইশারা আস্তে করে উঠে রাতুলের কাছে গেল আর রাতুলের কাঁধে হাত রাখল। রাতুল ইশারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই মুহূর্তেই প্রকাশ ঘরে ঢুকল আর জিজ্ঞেস করল, প্রকাশ, রাতুল তুই এখানে এত রাতে? প্রকাশের গলা শুনে ইশারা আর রাতুল দুজনেই প্রকাশের দিকে একবার তাকালো, তারপর একে অপরের দিকে তাকালো। ইশারা রাতুলকে চোখ দিয়ে ইশারা করতেই রাতুল প্রকাশের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, রাতুল, প্রকাশ দা আসলে। প্রকাশ, আসলে কি? তুই কি কিছু বলতে চাস? রাতুল, হমম, আজ আমি যে তোমাকে বৌদির খবর দিয়েছি তা আমাদের কোনো লোক আমাকে দেয়নি। প্রকাশ, তাহলে কার থেকে খবর পেয়েছিস? রাতুল, তোমার বাবার কাছ থেকে। প্রকাশ, কি হো হো? রাতুল, হমম, আসলে তুমি যেই দুদিন ঘরে বন্দি ছিলে সেই দুদিন আঙ্কেল এসেছিল আমাদের এখানে, তোমার খোঁজ খবর নিত আর হতাশ হয়ে ফিরে যেত। আমি যখন বলি তোমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেই দিন আর কিছু না বলেই বেরিয়ে যায়, আর তার কিছুক্ষণ পরেই আমায় ফোন করে আর বলে আমি জানো এই ঠিকানায় তোমাকে নিয়ে চলে যাই, ওখানেই নাকি বৌদি আর ঈশানকে পাবো। রাতুল এটুকু বলেই বেরিয়ে গেল আর ইশারা এসে প্রকাশের সামনে দাঁড়ালো। প্রকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর প্রকাশ ইশারাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলেই ইশারা প্রকাশের হাত টেনে ধরে আর বিছানায় বসায়। প্রকাশ উঠে যেতে নিলে ইশারা প্রকাশের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। ইশারা, প্রকাশ, আপনার বাবা আপনাকে খুব ভালোবাসে, আপনার ভালো চায়। অনেক সময় বড়রা ছোটদের ভালো চাইতে গিয়ে একটু ভুল করে ফেলে, এগুলো মনে রাখতে নেই। আজ যদি উনি খবর না দিত তাহলে হয়তো আমরা এক হতে পারতাম না। উনি যেমন দূরে সরিয়েছিলেন তেমন উনিই তো কাছে এনে দিলেন আমাদের। ছোট থেকে আপনি যেমন বাবার অভাব ভোগ করেছেন তেমন উনিও তো ছেলের অভাব ভোগ করেছেন। এখন আপনি আপনার মতো ভালো থাকলেও উনি কি ভালো আছেন? উনি তো এই সময়টা আপনার সাথে থাকতে চায়। কোনো বাবা মাই তার সন্তানকে ছাড়া ভালো থাকে না, তেমন উনিও নেই। এখন যখন উনি আপনাকে পাশে চাইছেন তখন আপনার উচিত সব ভুলে ওনার পাশে থাকা। শত হোক আপনি ওনার ছেলে, আর আপনিও যে ওনাকে ছাড়া ভালো আছেন তা তো নয়, তাই না? তাহলে কেন ফিরে যাচ্ছেন না? প্রকাশ মাথা নিচু করে চোখের জল ফেলছে। ইশারা প্রকাশের কাঁধে হাত রাখতেই প্রকাশ ইশারাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ বাদে ইশারা প্রকাশকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ইশারা, আমি আমার শ্বশুরবাড়ি যেতে চাই, নিয়ে যাবেন? ইশারায় প্রকাশ হ্যাঁ বোধক মাথা নাড়তেই ইশারা প্রকাশের চুলগুল এলোমেলো করে হেসে দিল আর একে অপরকে জড়িয়ে ধরল। সকালে প্রকাশ গাড়ি ড্রাইভ করছে আর ইশারা পাশে বসে আছে। ঈশানকে স্কুলে দিয়ে প্রকাশ আর ইশারা প্রকাশের নিজের বাড়িতে যাচ্ছে। প্রকাশ ড্রাইভ করছে আর বারবার আর চোখে ইশারার দিকে তাকাচ্ছে। ইশারা সেটা বুঝতে পেরেও না বোঝার ভান ধরে জানলার বাইরে তাকিয়ে আছে। ইশারা এবার দেখল গাড়িটা একটা বিশাল বাড়ির ভিতর ঢুকছে। সিকিউরিটি গার্ড এসে দরজাটা খুলে দিল। গাড়িটা ভিতরে প্রবেশ করতেই ইশারা দেখল চারিপাশে নানান রকম গাছ লাগানো বাগান আছে, আর বাড়িতে ঢুকতেই রাস্তাটাকে দুভাগে ভাগ করছে একটা কৃত্রিম ফোয়ারা। তার একটা রাস্তা দিয়ে গাড়িটা গিয়ে ঘুরে দাঁড়ালো এক বিশাল দরজার সামনে। গাড়ি থামতেই ইশারা প্রকাশের দিকে তাকালো আর প্রকাশ চোখ দিয়ে সম্মতি জানালো নামার জন্য। প্রকাশ আর ইশারা গাড়ি থেকে নেমে দরজার সামনে দাঁড়াতেই একটা গার্ড প্রকাশের সামনে এলো আর প্রকাশ তাকে গাড়ির চাবিটা দিয়ে দিতেই চলে গেল তা নিয়ে। ইশারা দেখল প্রকাশ মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। আজ নিজের বাড়িতে হয়তো অনেকদিন পর সে পা রাখতে চলেছে। ইশারা আস্তে করে প্রকাশের বাহু জড়িয়ে ধরল আর প্রকাশ নিচের দিকে তাকিয়েই হাসল, তারপর মাথা উঠিয়ে এগিয়ে গেল। ইশারা হাতের উপর হাত রেখে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে প্রকাশ কলিং বেল বাজালো। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে কেউ একজন দরজা খুলে দিল। দরজা খুলতে দেরি হলো, কিন্তু দরজা খুলে দেওয়া ব্যক্তির প্রকাশকে জড়িয়ে ধরতে দেরি হলো না। প্রায় ঝড়ের গতিতে সে প্রকাশকে জড়িয়ে ধরল।
ছেলেটি, ব্রো এতদিন পর তোর আমার কথা মনে পড়ল? এতদিন কেন আসিসনি? সাচা লায়ার, ইউ আর অলওয়েজ বলেছিস আসবি বাট আসিসনি, আই ডোন্ট ওয়ান্না টক উইথ ইউ। প্রকাশ, আবে তুই এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলে ফেললি, আর কি বাকি রেখেছিস কথা বলার মতো? ভিতরে ঢুকতে দিবি না, আমি চলে যাব। ছেলেটি, নো নেভার কাভি নাহি, তোকে এখান থেকে কেউ নিয়েই যেতে পারবে না। এই সত্যি বল তো, তুই আমার থেকে ভালো ভাই পেয়ে গেছিস তাই না? ওই তো ওই রাতুল তাই না? কাঁদো কাঁদো ফেস করে। প্রকাশ, থামো। তোর গিফট আমি এনেছি, ভিতরে ঢুকতে দিল পাবি, না হলে রাতুলকে দিয়ে দেব। ছেলেটি, এই না 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 না, আমি তো মজা কর রাহা থা, হিহিহি, চল চল ভিতরে চল, লাভ ইউ ভাই, ঝাপ্পি দিয়ে। প্রকাশ, বড় কবে হবি তুই, আর তোর এই ঝাপ্পি পাপ্পি দেওয়া কবে বন্ধ হবে? ভুলে যাস না ছেলে, আমি মেয়ে না পেয়ে কি অবস্থা হয়েছে। ছেলেটি, মাজাক মাতো উড়াও, মেরা মেয়ন বহাত ফেমাস হুন, তুমহে পাতা হায় নাহি হেইন। প্রকাশ, হ্যাঁ এবার ভিতরে যাই, পায়ে ব্যথা করছে আমার আর আমার বউয়ের। ছেলেটি, ভাবির সাথে পরিচয় করিয়ে দে। প্রকাশ, দূরে থাক, আর ভিতরে চল, কেউ ভিতরে আসবে না। প্রকাশ আর ইশারা ভিতরে আসবে, সে সময় ভিতর থেকে একজনের কণ্ঠর স্বর শোনা গেল। ইশারা এতক্ষণ বেশ মজা পাচ্ছিল, কিন্তু এখন একটু ভয় লাগছে। প্রকাশ ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। পাশের ছেলেটি হুট করে প্রকাশের পাশ থেকে সরে ভিতরে চলে গেল, আর প্রকাশ ইশারার হাতটা ধরে পিছন ফিরে যেতেই আবার কণ্ঠর স্বর শোনা গেল। ঘরের নতুন বৌমাকে বরণ না করেই ভিতরে আসতে দেব নাকি? প্রকাশ আর ইশারা অবাক হয়ে পিছন ফিরল কথাটা শুনে, আর দেখল একটি মাঝবয়সী মহিলা সুন্দর করে শাড়ি পরা আর হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে উনি এগিয়ে এলেন আর বরণ শুরু করলেন। বরণ শেষে তাদের কাজের লোককে বললেন চালের ঘটি রাখতে চৌকাটে, যা ফেলে ইশারা ঘরে আসবে। যেমন কথা তেমন কাজ। প্রকাশ তো শুধু অবাক হচ্ছে এসব দেখে। ভিতরে আসতেই প্রকাশের বোন ইশারাকে এসে জড়িয়ে ধরল আর বলল, মেয়েটি, ওয়েলকাম হোম বৌমনি। প্রকাশ, ইশারা ও দিয়া আমার বোন, মেয়েটিকে উদ্দেশ্য করে, আর ও দীপ আমার ভাই, ছেলেটির দিকে উদ্দেশ্য করে। ওরা যমজ, আমার কাকিমণি, মহিলাটিকে উদ্দেশ্য করে, আর উনি আমার কাকা, সদ্য ঘর থেকে বেরিয়ে আসা লোকটিকে উদ্দেশ্য করে। কাকিমণি, দিয়া তোর বৌমনিকে ঘরে নিয়ে যা। দিয়া, হ্যাঁ বৌমনি চলো। প্রকাশ, এক মিনিট, তোমাদের সবাইকে একটা কথা বলার ছিল। আসলে ইশারা কথা কাকিমণি, আমরা সব জানি, তোকে বলতে হবে না বুঝলি। প্রকাশ বুঝল ওর বাবা বলেছে সবাইকে, তাই আর কথা বাড়াল না। কাকা, আর কতদিন এভাবে আমাদের উপর রাগ করে দূরে সরে থাকবি? প্রকাশ, নিশ্চুপ। কাকিমণি, মানছি ছোটবেলায় আমরা অনেক ভুল করেছি তোর খেয়াল না রেখে, কিন্তু তুই তো জানিস আমরা কতটা ব্যস্ত ছিলাম। দীপ আর দিয়াকেও ঠিক করে সময় দিতে পারিনি, আর ওদের সময় দিতে দিয়ে তোকে। কাকা, ব্যস্ততার মাঝে আমার এই ছেলেটার কথা আমি ভুলে গেছিলাম। তোর দায়িত্ব যেখানে বৌদি আমায় দিয়ে গেছিল সেখানে আমি। চোখের জল মুছছেন। কাকিমণি, আমাদের কি ক্ষমা করা যায় না বাবাই? বাবাই ডাকটা শুনে প্রকাশ নিজেকে ধরে রাখতে পারল না, ঝাপটে ধরল ওর কাকিমণিকে আর বলল, প্রকাশ, সরি মণিমা, আর কখনো তোমাদের ছেড়ে যাব না। কাকা, তোর বাবা উপরের ঘরে আছে, তোর মায়ের ঘরে জানে না তোরা এসেছিস। এই কয়েকটা বছর অনেক কষ্টে কাটিয়েছে, যা বাবার কাছে যা। প্রকাশ একবার ইশারার দিকে তাকালো। ইশারা চোখ দিয়ে সম্মতি জানাতেই প্রকাশ দৌড়ে উপরে চলে গেল। প্রকাশ নিজের বাবার ঘরে যেতেই দেখল ওর বাবা ওর মায়ের একটা ছবির সামনে দাঁড়িয়ে আছেন। অনেক বড় একটা ছবি, যা দেয়ালে টানানো। প্রকাশ ধীর পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ালো।
রাজীব প্রকাশকে দেখে সঙ্গে সঙ্গে নিজের চোখের জল আড়াল করে বলল, রাজীব, তুমি এসেছ? কখন এলে? প্রকাশ, ঠিক তখন যখন তুমি মামের ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছিলে ড্যাড। রাজীব অবাক হয়ে তাকিয়ে রয়েছেন প্রকাশের দিকে। ড্যাড কথাটা শুনে কিন্তু প্রকাশ স্থির ও শান্ত চোখে সামনে ছবির দিকে তাকিয়ে আছে। রাজীব নিজের কাঁপা কাঁপা হাত প্রকাশের কাঁধে রাখতেই প্রকাশ একটা দীর্ঘশ্বাস ফেলল আর বলল, প্রকাশ, আম সরি ড্যাড। আমার ঠিক হয়নি তোমার উপর এভাবে এতদিন রেগে থাকা, অনেক অপমান করেছি তোমায়, আম রিয়েলি সরি ড্যাড। রাজীব প্রকাশকে জড়িয়ে ধরল আর প্রকাশও জড়িয়ে ধরল। আজ অনেক বছর পর প্রকাশ নিজের বাবাকে বাবা বলে সম্বোধন করেছে, জড়িয়ে ধরেছে। আজ সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাবা ছেলের সম্পর্ক ঠিক হল। দূর থেকে দরজার বাইরে দাঁড়িয়ে ইশারা, দীপদিয়া, কাকা কাকিমণি খুশিতে চোখের জল ফেলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সবাই সরে গেল আর দিয়া ইশারাকে প্রকাশের ঘরে রেখে চলে গেল। ইশারা প্রকাশের ঘরের সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব কি সুন্দর করে সাজানো গোছানো। ইশারা দেখল বিছানার পিছনের দেয়ালে প্রকাশের একটা বড় ছবি টানানো, যেখানে প্রকাশের চুলগুলো একদম এলোমেলো হয়ে রয়েছে, যার জন্য কপাল ঢেকে গিয়ে চোখের মধ্যে চুল পড়ে রয়েছে, আর প্রকাশ বাঁকা হাসি ঠোঁটের কোণে রেখে হাসছে। ইশারা ছবিটা দেখে খুব বড় ধরনের একটা ক্রাশ খেল, যদিও সব সময় ইশারা সেটা খায়, খুব একটা বড় ব্যাপার না, কারণ প্রকাশের সৌন্দর্যটাই এমন। ইশারা নিজের মনে মুচকি হেসে ব্যালকনিতে চলে গেল। আজকে খুব সুন্দর পরিবেশটা, মেঘলা করে হাওয়া দিচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। মৃদু বাতাস ইশারার শরীর ছুঁয়ে যাচ্ছে, হাওয়ায় চুলগুলো উড়ছে ইশারার। ইশারা ভাবছে আজ প্রকাশকে তার নিজের বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছে সে। ঠিক এভাবে যদি কেউ ইশারার বাবা মাকে ফিরিয়ে দিতে পারত, তাহলে ইশারাও নিজের বাবা মায়ের আদর পেত। কতদিন নিজের বাবা মাকে দেখে না ইশারা। ভাইটা তো আরো বেশি কষ্ট পায়, অনেক ছোটবেলায় হারিয়েছে সে বাবা মাকে, কিন্তু এখন প্রকাশ সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব করেছে। এখন থেকে ইশারার ও বাঁচার একটা উদ্দেশ্য আছে, এটা ভাবতেই ইশারার মনটা কিছুটা ভালো হয়ে গেল। ঠিক সেই সময় ইশারা নিজের পেটে শীতল হাতের স্পর্শ পেল আর পিঠে গরম নিঃশ্বাস। এটা যে প্রকাশ তা বুঝতে বাকি রইল না ইশারার। প্রকাশ ঘরে এসে চারিদিকে ইশারাকে দেখতে না পেয়ে ব্যালকনিতে আসতেই দেখল ইশারার লম্বা একছেয়ে চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উড়ছে, সঙ্গে ইশারার শাড়ির আঁচলটাও, যার ফলে ইশারার ফর্সা পিঠটা দেখা যাচ্ছে। আজ যেন প্রকাশকে ভীষণভাবে আকর্ষণ করছে ইশারার এই রূপ। প্রকাশ পিছন থেকে গিয়ে ইশারাকে আলতো করে জড়িয়ে ধরল। প্রকাশের এমন ছোঁয়া পেয়ে ইশারা কেঁপে উঠল। প্রকাশের স্পর্শগুলো ধীরে ধীরে গভীর হচ্ছে, পিঠ থেকে এখন কাঁধে ঠোঁট বুলাচ্ছে প্রকাশ, আর একটা হাত ইশারার পেটে বিচরণ করছে। ইশারা প্রকাশের হাতটা ধরে রেখেছে শক্ত করে। প্রকাশ ইশারার ঘাড়ে চুমু দিতেই ইশারা প্রকাশের হাতটা খামচে ধরল চোখ বুজে, আর সঙ্গে সঙ্গে প্রকাশের দিকে ফিরে প্রকাশকে জড়িয়ে ধরল। প্রকাশ ইশারাকে সামনে এনে ওর মুখটা তুলতেই ইশারা মুখ ঘুরিয়ে নেয় আর বৃষ্টি শুরু হয়ে যায়। প্রকাশ ইশারার কানের কাছে গিয়ে আস্তে করে ঠোঁট বুলায় আর বলে, প্রকাশ, ঈশানকে ড্রাইভার নিয়ে আসবে স্কুল থেকে, সো আমাদের মাঝে এখন কোনো বাধা নেই, আর ওয়েদর ও কিন্তু পারফেক্ট। একটা চুমু দিল। ইশারা আর কিছু না বলে প্রকাশের দিকে ফিরতেই প্রকাশ ইশারার কোমর জড়িয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে ইশারাকে কোলে তুলে নিলে ইশারা প্রকাশের বুকে মুখ গোজে, আর প্রকাশ ইশারাকে নিয়ে ঘরে চলে যায়। ইশারাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর ছেড়ে দেয় ইশারার ওপর, আর ইশারার গলায় মুখ ডুবিয়ে দেয়। ইশারা নিজের এক হাত আবদ্ধ করে প্রকাশের চুলের মধ্যে আর আরেক হাত রেখেছে প্রকাশের হাতের ওপর। আজ থেকে শুরু হলো একটা নতুন অধ্যায় ওদের জীবনের। প্রকাশের কথা মতোই ইশারায় ভালোবাসার প্রকাশ ঘটল, মিটে গেল ওদের মাঝে সকল দ্বিধাদ্বন্দ্ব, মিলিত হলো ওরা দুজন। প্রকাশের বুকে মাথা রেখে ইশারা শুয়ে রয়েছে। বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে দমকা বাতাস বইছে।
জানলা দিয়ে সেই হাওয়া আসছে আর ঘরের বাতাসটা ঠান্ডা করে দিচ্ছে। খুব বেশি ঠান্ডা লাগায় ইশারা আরো শক্ত করে প্রকাশকে জড়িয়ে ধরল। প্রকাশও এক হাত দিয়ে ইশারাকে নিজের সাথে জড়িয়ে মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। প্রকাশ, রাত হয়ে গেছে, যান। খাবে না? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। প্রকাশ, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার ঘরে নিয়ে আসছি। ইশারা, আমি সবার সাথে নিচে বসেই খাবো। ইশারায়। প্রকাশ, আচ্ছা আমি আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও। ইশারা, কোথায় যাচ্ছেন? প্রকাশের হাত টেনে ধরে ইশারায়। প্রকাশ, আসছি, একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে। ইশারার কপালে ঠোঁট ছুঁয়ে। প্রকাশ নিজের শার্টটা নিয়ে ব্যালকনির দিকে বেরিয়ে গেলে ইশারা আস্তে আস্তে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ইশারা দেখে প্রকাশ নেই ঘরে। ইশারা, এখন ও আসেননি? উনি কি এমন ইম্পর্ট্যান্ট কল এসেছে ওনার যে আমার সামনে কথা বললেন না? মনে মনে। দিয়া, বৌমনি। দরজা ধাক্কিয়ে। ইশারা দিয়ার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খুলে দিল আর দিয়া ভিতরে এসে বলল, দিয়া, ওর বৌমনি। সেই যে এসে ঘরে ঢুকলে আর বেরোলেই না। এদিকে তোমার ভাই মানে ঈশান এসে তোমায় খুঁজছিল। আমি আর দীপ মিলে অনেক কষ্টে আটকে রেখেছি নানান অজুহাত দিয়ে। আর রাত ও তো অনেক হয়েছে, খাবে না নাকি? ইশারা, তুমি যাও, আমরা আসছি। ইশারায়। দিয়া, ওহো বুঝেছি, দাদা ভাইয়ের সাথে ব্যস্ত ছিলে হমম। ইশারা প্রতি উত্তরে মুচকি হাসল আর দিয়া হেসে চলে গেল। আর ইশারা দরজাটা ভেজিয়ে দিল আর ব্যালকনির দিকে চলে গেল। এদিকে প্রকাশ কথা বলতে ব্যস্ত। প্রকাশ, আমিও তো তোকে ভীষণ মিস করছি। প্রকাশ, তো তোর কেন মনে হচ্ছে আমি তোকে ভালোবাসি না? আমি তো বললাম আমি তোকে ভালোবাসি। প্রকাশ, ওকে ফাইন, বিশ্বাস করিস না আমাকে, আমি ফোন রাখছি, দেন। প্রকাশ, তুই আমাকে হার্ট করছিস? আমি না, আমি এত দিন ধরে তোকে ভালোবাসি আর তুই কি না? প্রকাশ, ইয়াহ, তুই যেমনটা বলেছিস ঠিক তেমনটাই হবে। আমি ওকে নিয়েই যাব কালকে। এতদিন অনেক কষ্ট পেয়েছি ওর জন্য, এবার শান্তি চাই। আমার যেটার দরকার সেটা তো আমি কিছুক্ষণ আগেই পেয়ে গেছি। বাঁকা হেসে, এখন আর ওর দরকার নেই। প্রকাশ, লাভ ইউ, বাই। প্রকাশ ফোন রেখে পিছনে ফিরতেই চমকে উঠল, কারণ সেখানে ইশারা দাঁড়িয়ে আছে। প্রকাশ বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে ইশারাকে এভাবে দেখে। প্রকাশ, শিট, সব শুনে ফেলল না তো? তাহলে কালকের প্ল্যান পুরো ভেস্তে যাবে। এতদিন ধরে যা নাটক করলাম, শেষ মুহূর্তে এসে সবকিছুর উপর জল না ঢেলে দেয় এই মেয়ে। মনে মনে। প্রকাশ, আব ইশারা, তুমি এখানে কি করছো? ইশারা, দিয়া এসেছিল, নিচে যাওয়ার কথা বলেছে, তাই ডাকতে এলাম আপনাকে। প্রকাশ, থ্যাঙ্ক গড কিছু শোনেনি। ওকেই, চলো যাচ্ছি আমি। প্রকাশ ইশারাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই ইশারার চোখ দিয়ে জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। ইশারা প্রকাশের সব কথা শুনেছে এতক্ষণ, নিজের চোখের জল ধরে রাখতে পারলে ও আর পারছে না এখন। কিছু ভাবতে পারছে না। ইশারা সবকিছু কেমন উলট পালট হয়ে যাচ্ছে, তবুও ইশারা কিছু বলল না। প্রকাশকে চুপচাপ নিচে চলে গেল ইশারা নিজেকে স্বাভাবিক করে। রাতের বেলা খাওয়া শেষে ঘরে এসে ইশারা প্রকাশের সাথে কোনো কথা বলল না। চুপচাপ নিজের জায়গায় এসে এক পাশ ফিরে শুয়ে পড়ল বিছানায়। অপর পাশেই প্রকাশ শুয়ে আছে। সে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ইশারা চোখের কোণ দিয়ে অনবরত জল পড়ছে। হঠাৎ করেই প্রকাশ ইশারাকে টান মেরে নিজের বুকে নিয়ে নিল আর ইশারাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। ইশারা, প্রকাশ, আপনি এমনটা কি করে করতে পারলেন আমার সাথে? এত ভালো অভিনয় কি করে করেন আপনি? আমি আপনাকে কিচ্ছু বলবো না এই ব্যাপারে, আমিও দেখতে চাই আমার ভাগ্যে কি আছে। মনে মনে প্রকাশের দিকে তাকিয়ে
ইশারা হয়তো ভাবতেও পারছে না ওর জন্য কি অপেক্ষা করছে, কি হতে পারে এটাই প্রকাশের বুকে মাথা রেখে কাটানো শেষ রাত ইশারার জন্য। কেউ জানে না কার ভাগ্যে কি আছে, নিয়তি কখন কার জন্য ভালো কার জন্য খারাপ তার হিসেব কারোর কাছে নেই একমাত্র ভগবান ছাড়া। সকালবেলা প্রকাশ ড্রাইভ করছে আর ইশারা প্রকাশের পাশের সিটে নীরব হয়ে বসে আছে, সেটা প্রকাশ আর চোখে দেখছে আর বাঁকা হাসছে। প্রকাশ, আজ সব নাটকের অবসান হবে। ইশারা, অনেক নাটক করেছি আর নয় অনেক কষ্ট পেয়েছি আর নাও আমার ভালো থাকার পালা। বাঁকা হেসে মনে মনে প্রকাশ একটা পুরনো বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো আর নিজে নেমে ইশারাকে নামতে বলল। ইশারার কোনো প্রতিক্রিয়া নেই, সে জানো প্রকাশের হাতের পুতুল প্রকাশ যেমন চাইছে ঠিক তেমন চলছে। ইশারা প্রকাশের সাথে আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করল। ইশারা এতক্ষণ বাড়িটা খেয়াল করেনি, কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করতেই ইশারার বুকটা ধক করে উঠল। পাশে প্রকাশকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে ইশারা অবাক হলো না, বরং পিছনে তাকালো, দেখল প্রকাশ দরজার সাথে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে বটে নিয়ে ইশারার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। ইশারা এটা দেখে মাথা নিচু করে নিল আর চোখের জল ফেলল। প্রকাশ, তো মিস ইশারা, আজ সব নাটক শেষ করে দি কি বলো? আস্তে আস্তে মেয়েটার কাছে গিয়ে মেয়েটার কোমর জড়িয়ে ধরে গালে স্লাইড করতে করতে। প্রকাশ, ট্রাস্ট মি ইশারা, আমি আর পারছি না তোমার সাথে এই মিথ্যে নাটক করতে। আই অ্যাম কমপ্লিটলি ফেড আপ। এতদিন নাটক করতে কার ভালো লাগে বলো? নিজেকে তো এখন অভিনেতা মনে হচ্ছে আমার। হা হা হা। নাও গেম ইস ওভার। এটা বলতে না বলতেই গুলির আওয়াজ হলো আর ইশারার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ইশারা চোখ বুজে রয়েছে। ইশারার মনে হচ্ছে প্রকাশ গুলিটা ওকে করেছে। ইশারার কষ্ট হচ্ছে না, আর যাই হোক যাকে ভালোবাসে তার হাতে মরতে হচ্ছে ওকে। ইশারা, আমার কোনো যন্ত্রণা হচ্ছে না কেন? গুলি লাগলে তো যন্ত্রণা হওয়ার কথা, কই তেমন কিছুই তো হচ্ছে না আমার। মনে মনে ইশারা এবার আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলতে না খুলতেই আতকে উঠল। ইশারা, গুলিটা ওর লাগেনি, গুলিটা প্রকাশের লেগেছে। প্রকাশের হাত দিয়ে দরদর করে রক্ত ঝরছে আর বন্দুকটা মেয়েটার হাতে। মেয়েটা আর কেউ নয়, ওর নিজের মামির মেয়ে নেহা। নেহা, প্রকাশ, এটা তত তুই কি করলি? আমি তো ততকে গুলি করিনি। তাহলে? ইশারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। নেহা বলছে নেহা প্রকাশকে গুলি করেনি, তাহলে প্রকাশের হাত দিয়ে রক্ত পড়ছে কেন? ইশারা দৌড়ে প্রকাশের কাছে চলে গেল। প্রকাশ এক হাত দিয়ে নিজের হাত দিয়ে চেপে রেখেছে যে জায়গাটা গুলি লেগেছে। না। প্রকাশ কিছু বলতে যাবে তার আগেই দরজার দিক থেকে একটা চিৎকার ভেসে আসলো। প্রকাশ আর ইশারা সেদিকে তাকিয়ে দেখল ইশারার মামা আর মামি দাঁড়িয়ে আছে। ইশারার মামি দৌড়ে নেহার কাছে চলে এলো আর নেহার হাত থেকে বন্দুকটা ফেলে দিল। তারপর প্রকাশকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগল, মামি, আমার মেয়ে তোমায় গুলি করেনি, তুমি নিজেকে নিজে গুলি করেছ। মিথ্যে অভিযোগে ফাঁসাতে চাইছ তুমি আমার মেয়েকে। প্রকাশ, তার কি প্রমাণ আছে? স্পষ্ট দেখা যাচ্ছে আমার হাত থেকে রক্ত পড়ছে গুলি লেগে, আর আপনার মেয়ের হাতে এতক্ষণ সেই বন্দুকটা ছিল। এর মানে আপনার মেয়ে আমাকে মারতে চেয়েছে। ইটস আ কেস অফ অ্যাটেম্প্ট টু মার্ডার। মামা, না, আমার মেয়ে এমন কাজ কেন করবে? তুমি কেন এভাবে ফাঁসাতে চাইছে আমার মেয়েকে? প্রকাশ, আমি কেন শুধু শুধু আপনার মেয়েকে ফাঁসাবো বলুন? আমি তো আপনার মেয়েকে ভালোবাসি, তাই তো ওর কথায় আজ এখানে ছুটে এসেছি। এমনকি ইশারাকে মারতেও যাচ্ছিলাম, কিন্তু আপনার মেয়েই তো আমায় গুলি করে দিল। আহ! হাতটা ধরে। ইশারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে প্রকাশের দিকে। ইশারা ভাবছে যেই প্রকাশ কিনা এত কষ্ট করেছে ইশারার ভালোবাসা পাওয়ার জন্য, সেই প্রকাশ কিনা আজ ইশারাকে মারতে চায়। কিন্তু ইশারা তো স্পষ্ট দেখেছে বন্দুকটা প্রকাশের হাতে ছিল, আর গুলির আওয়াজ হতেই ইশারা চোখ বন্ধ করে নেয়। তাহলে
কিচ্ছু মাথায় আসছে না ইশারার। মামি, তুমি আমার মেয়েকে ভালোবাসো? প্রকাশ, হ্যাঁ, তাই তো আজকে এখানে এসেছি। আপনার মেয়েই তো বলল এখানে ইশারাকে নিয়ে আসতে মারার জন্য। নেহা কিছু বলতে যাবে তার আগেই ইশারার মামা বলে উঠল, মামা, তাহলে শুভ কাজে দেরি কিসের? এই মেয়েকেও ঠিক সেভাবে সরিয়ে দাও যেভাবে আমরা ওর বাবা মাকে অনেক বছর আগে সরিয়েছিলাম। প্রকাশ, মানে? মামি, তুমি তো ইশারাকে ভালোবাসো না, তাই না? কিন্তু এতদিন কেন নাটক করলে? প্রকাশ, আসলে যেদিন আপনাদের বাড়িতে গিয়ে আমার নেহার সাথে দেখা হয় তারপরেই নেহাকে আমি প্রপোজ করি আর নেহা আমাকে একসেপ্ট করে, কিন্তু তারপর বলে যে আমাকে ইশারার সাথে ভালোবাসার নাটক করে এই বাড়ির সম্পত্তির কাগজে সাইন করাতে হবে যাতে এই সব সম্পত্তির মালিক আপনারা হন, কি তাই তো নেহা? নেহা, হ্যাঁ, কিন্তু তার আগেই ইশারার বিয়ে হয়ে যাচ্ছিল দেখে প্রকাশ ইশারাকে বিয়ে করে নেয় আর ইশারাকে বিশ্বাস করায় যে ও ইশারাকে ভালোবাসে। আজ ইশারাকে এখানে ডেকেছি সম্পত্তির কাগজে সাইন করাবো বলে আর তারপর ওকে শেষ করে দেব, ঠিক যেভাবে তুমি আর বাবা ইশারার বাবা মার থেকে সম্পত্তির কাগজ নিয়ে ওদেরকে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেছ। মামা, কিন্তু তখন আমরা কি আর জানতাম ওই সম্পত্তির কাগজে সবকিছু ইশারার নামে করা আছে? মামি, কত চেষ্টা করেছি এই মেয়েকে দিয়ে সাইন করানোর কিন্তু কিছুতেই সাইন করেনি। মেরেও ফেলতে পারবো না ওকে, আবার মেরে ফেললে তো এই সব সম্পত্তি সরকারের কাছে চলে যাবে। ওকে নিজের ইচ্ছায় এই সম্পত্তি দিতে হবে আমাদের। নেহা, আর আজ এতদিন পর সেটা হবে। এই আপদটা সাইন করে সব সম্পত্তি আমাদের নামে করে দেবে। কিন্তু প্রকাশকে উদ্দেশ্য করে, তুই এমন করলি কেন? তোর তো ইশারাকে মারার কথা, তা না করে তুই নিজের হাতে গুলি চালিয়ে আমার হাতে দিয়ে দিলুই বন্দুকটা কেন? তোদের সব কটাকে জেলে ভরার জন্য। কথাটা শুনে সবাই পিছন ফিরে তাকালো আর দেখল রাতুল দাঁড়িয়ে আছে, সঙ্গে পুলিশ। নেহা আর ওর বাবা মা ঘাবড়ে গেল এই দেখে। প্রকাশ, হ্যাঁ, কি জানো বলছিলেন আপনারা? ইশারাকে ঠিক সেভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে যেভাবে ওর বাবা মাকে সরিয়ে দিয়েছেন। মামা, তো তার মানে তুমি এসব ইচ্ছে করে করলে? মামি, নাটক ইশারার সাথে না আমাদের সাথে, আমার মেয়ের সাথে করছিলে তুমি। প্রকাশ, একদম ঠিক। আপনারা চালাক হলেও আপনাদের মেয়েটা বড্ড বোকা, জানেন তো? এর জন্যই তো ওকে নিজের ঘুঁটি বানিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারলাম। আমি অনেক আগেই জানতাম ইশারার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু এর পিছনে তো কোনো রহস্যও থাকতে পারে, কারণ ইশারার বাবা মায়ের অনেক সম্পত্তি ছিল, কেউ ইচ্ছে করে মেরেও ফেলতে পারে তাদের। এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমি ইশারার বাড়ি যাই আর সেখানে যখন ইশারাকে অত্যাচারিত হতে দেখি তখন বুঝতে পারি আপনারা সম্পত্তির জন্য এমন করছেন। তারপর আমি দেখি নেহাকে ব্যাস ঠিক করেনি যে কিভাবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। নেহার সাথে এতদিন প্রেমের নাটক করলাম, ওকে বিশ্বাস করালাম আমি ওকে ভালোবাসি, ইশারাকে না, আর কালকে রাতে বললাম আমি ইশারাকে মেরে ফেলব সম্পত্তির কাগজে সাইন করিয়ে। এই শুনে আপনাদের মেয়ে আপনাদেরকে জানিয়ে নাচতে নাচতে চলে এলো এখানে। রাতুল, একে চিনতে পারছেন? একটা ছেলে এগিয়ে এলো। মামা, তুমি এখানে কিভাবে? ইশারা, এটা তো সেই ছেলেটা যাকে প্রকাশ সেই দিন গোডাউনে টর্চার করছিল, মনে মনে। প্রকাশ, ও চিনতে পেরেছেন তাহলে? ইশারাকে উদ্দেশ্য করে, এটা সেই ছেলেটা যার সাথে তুমি আমাকে গোডাউনে দেখেছিলে, মনে পড়ছে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। প্রকাশ, অনেক কষ্টে আমি ওর খোঁজ পাই। ও হচ্ছে সে যাকে তোমার মামা ভাড়া করেছিল তোমার বাবা মায়ের গাড়ি ব্রেক ফেল করানোর জন্য। ছেলেটি,
ইশারার বাবা মা আমাকে অনেক হেল্প করেছিল টাকা পয়সা দিয়ে একসময়, কিন্তু আমি জানতাম না আমি যাদের গাড়ি ব্রেক ফেল করছি সেটা ওনাদের মারার জন্য। ওনারা যখন গাড়িতে উঠে যান তখন আমি দূর থেকে দাঁড়িয়ে ওনাদের দেখি আর চিনতে পেরে যাই, তাই সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে বলে দিই যে গাড়ির ব্রেক ফেল, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রকাশ, ওর কথা শুনে ইশারার বাবা মা বাঁচার জন্য চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। প্রাণে বেঁচে গেলেও ইশারার বাবা প্যারালাইস হয়ে যান আর মা মাথায় চোট পান গভীরভাবে, তাই অনেকদিন জ্ঞান ছিল না। ছেলেটি, আমি ওনাদের গাড়ির পিছনে বাইক নিয়ে ফলো করছিলাম, ওদের ওভাবে গাড়ি থেকে ছিটকে পড়তে দেখে হসপিটাল নিয়ে যাই আর সেখান থেকে সবার আড়ালে আমার বাড়ি। গাড়িটা খুব বাজেভাবে উল্টে গিয়ে ব্লাস্ট করে যাওয়ায় কেউ লাশ খুঁজে পায়নি আর চেষ্টাও করেনি, তাই আমার সুবিধা হয়েছিল। আমি অনেকবার চেষ্টা করেছিলাম ইশারাকে জানানোর, কিন্তু পারেনি। কারণ ইশারার মামি ইশারাকে কলেজ যেতে দিত না আর এখানে কেউ ওকে দেখে ফেললে সমস্যা হতে পড়ে, তাই ওকে লুকিয়ে দেখা করতে হতো। ইশারার সাথে যার সুযোগ ও পায়নি। এছাড়া ইশারা সব জেনে গিয়ে যদি পুলিশে খবর দেয় সেটারও ভয় ছিল ওর মধ্যে। আমি ওর খোঁজ পাই নেহার দ্বারা, অনেক কষ্টে নেহার কাছ থেকে ওর কথা আমি বার করেছিলাম। ছেলেটি, প্রকাশ যখন আমাকে ধরে নিয়ে আসে তখন আমি ভেবেছিলাম সে হয়তো ইশারার মামামামির লোক, ওরা হয়তো জেনে গেছে ইশারার বাবা মা বেঁচে আছেন। কিন্তু ইশারাকে যখন ওনার বাড়িতে দেখলাম আর ওদের বেরিয়ে যাওয়ার পর রাতুল যখন আমায় সবটা বলল ওদের ব্যাপারে, তখন আমি প্রকাশকে সব খুলে বলি। প্রকাশ, রাতুলকে ইশারা করল। ইশারা ভাবছে শুধুমাত্র সম্পত্তির জন্য আজ ওর বাবা মাকে মরতে হচ্ছিল, ভাগ্যের খাতিরে আজ তারা বেঁচে গেছেন। ছেলেটি যদি না জানাতো ব্রেক ফেলের কথা তাহলে তো মরেই যেত তারা। আজ ভীষণ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ইশারার। ইশারা কতটা ভুল বুঝেছিল, প্রকাশকে কি করে ভাবল প্রকাশ ওকে মেরে ফেলবে। একটুও বিশ্বাস করল না প্রকাশকে সে। এসব ভাবতেই ইশারার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। আশেপাশের কোনো খেয়াল নেই, অঝরে কাঁদছে ইশারা মা। ইশারার কান্নার মাঝে ইশারা নিজের মায়ের গলার স্বর শুনতে পেল। অনেকদিন পর হলেও নিজের মায়ের গলার স্বর চিনতে ভুল হতে পারে না। ইশারা পিছন ফিরে দেখল ইশারার মা ইশারার বাবার হুইলচেয়ার ধরে দাঁড়িয়ে আছেন আর ইশারার বাবা হুইলচেয়ারে বসে আছেন। ইশারা দৌড়ে ওর বাবা মায়ের কাছে চলে গেল আর মাকে জড়িয়ে ধরে নিজের চোখের জল ফেলতে লাগল। চিৎকার করে কাদার ক্ষমতাটাও যে আজ নেই ইশারার। প্রকাশ, আসলে আমি আপনাদের মতো অত খারাপ না যে সন্তানকে তার বাবা মায়ের থেকে আলাদা করে দেব। আপনারা যেমন ইশারার বাবা মাকে মারার চেষ্টা করেছেন তেমন আপনার মেয়েও আমাকে মারার চেষ্টা করেছে। নিজের হাতে ক্ষত স্থানের দিকে ইশারা করে। থ্যাঙ্ক গড বাহুতে লেগেছে, তাই তো এতক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারছি। আসলে গুন্ডাগিরি করতাম তো তাই অভ্যেস আছে গুলি খাওয়ার। বাঁকা হেসে এবার নেহা বুঝতে পারল হঠাৎ করে কেন প্রকাশ নিজের হাতে নিজে গুলি করে। ওর হাতে বন্দুকটা ধরিয়ে দিয়েছিল। নেহার কাছে একজন মহিলা পুলিশ এলো আর বলল, পুলিশ, চলুন। ইশারা ওর মাকে ছেড়ে প্রকাশের দিকে ঘুরে তাকালো, দেখল প্রকাশ ওর দিকে তাকিয়ে মৃদু হাসছে। ইশারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর প্রকাশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রকাশের অনেকটা কাছে চলে যেতেই প্রকাশ ইশারাকে হেঁচকা টান মেরে সরিয়ে দিল দূরে আর নিজে সামনে এগিয়ে এসে দাঁড়াতেই গুলি লেগে গেল প্রকাশের। ইশারা সহ সবাই স্তব্ধ হয়ে গেল আর প্রকাশ আস্তে করে হাঁটু ভেঙে নিচে পড়ে গেল। 6 মাস পর আকাশে মেঘ জমেছে, ঘন কালো মেঘ। মনে হয় অঝোরে বৃষ্টি আসবে আর বৃষ্টি হলেই আকাশের মন ভালো হয়ে যাবে, সব কালো মেঘ দূর হয়ে যাবে। কালো মেঘ ভেদ করে বেরিয়ে আসবে গোল একটা চাঁদ আর তার সঙ্গে তারা, যা রাতের আকাশের শোভা বৃদ্ধি করে। এই মনোরম পরিবেশের মৃদু শীতল হাওয়া আজ ইশারার শরীর ছুঁয়ে প্রবাহিত হচ্ছে, কারণ সে দাঁড়িয়ে ছাদে আর এই মনোরম পরিবেশ অনুভব করছে।
আকাশের মতো ইশারার মনেও কালো মেঘ জমেছে, ভীষণ ভারী অনুভব হচ্ছে, নিজেকে হয়তো একটু কাঁদতে পারলে ভালো হতো। আকাশ যেমন বৃষ্টি দিয়ে হালকা হয়ে যাবে তেমন যদি ইশারাও পারত, কিন্তু তা আর হচ্ছে কই। ইশারা দাঁড়িয়েছিল ঠিক সেই সময় আকাশে আলোর ঝলকানি দেখা দিল, আর কিছুক্ষণ পর খুব জোরে বিদ্যুৎ চমকালো। ইশারা ভয় পেয়ে দোকানে দুহাত চাপা দিয়ে পিছন দিকে ফিরতেই একজনের বুকে ধাক্কা খেল, বাধা পেল। যাওয়ার পথে ইশারা নড়ল না, একভাবে দাঁড়িয়ে রইল। ইশারা টের পেল তার কোমরে শীতল হাতের স্পর্শ বিচরণ করছে, আর তার সঙ্গে সেই পরিচিত মিষ্টি সুবাস যা শুধুমাত্র একজনের কাছে আসাতেই ইশারার অনুভব হয়। ইশারা কান থেকে হাত নামিয়ে আস্তে করে দূরে সরে যেতেই ইশারার কোমরে থাকা হাতের স্পর্শ আরও শক্ত হয়ে তাকে কাছে টেনে নিল। ইশারা মাথা তুলে তাকাতেই দেখতে পেল সেই মায়াভরা চাহনি যা ইশারার দ্বারা উপেক্ষা করা অসম্ভব। সেই চাহনি যাতে ইশারার প্রতি গভীর ভালোবাসার প্রকাশ পায়। হ্যাঁ, এ আর কেউ নয়, এ যে প্রকাশ, ইশারার ভালোবাসার প্রকাশ। ইশারা নিজের চোখ নামিয়ে নিল আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু প্রত্যেকবারের মতো সে অসফল না পেরে চুপ করে স্থিরভাবে দাঁড়িয়ে রইল নিচের দিকে তাকিয়ে। প্রকাশ, সরি ইশারা। তোমাকে জানিয়ে যদি যেতাম তাহলে তুমি আমাকে যেতে দিতে না, তাই তো তোমাকে জানাইনি আমি। আমার যাওয়াটা ভীষণ দরকার ছিল। লাভ আহ্লাদী কণ্ঠে। ইশারা নিশ্চুপ। প্রকাশ, এই কয়েকদিন আমার সবথেকে বেশি কষ্ট হয়েছে তোমাকে ছাড়া থাকতে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তারপরেও আমি গেছি। দ্যাটস মিন কাজটা কত ইম্পর্ট্যান্ট ছিল তুমি বুঝতে পারছো? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। প্রকাশ, কাম অন ইশারা। এভাবে মন খারাপ করে থেকো না প্লিজ, আমার ভালো লাগে না তোমাকে এভাবে দেখতে। অ্যান্ড ইউ নো দ্যাট ভেরি ওয়েল। ইশারা কোনো প্রতিক্রিয়া না করে চুপ করে দাঁড়িয়ে রইল। প্রকাশ, ফাইন। এতদিন পর তোমার কাছে এলাম আর তুমি এমন বিহেভ করছো, যেখানে তোমার আমার কাছে আসা উচিত তুমি দূরে ঠেলে দিচ্ছ। আমি আর কিছু বলবো না, অভিমান কণ্ঠে। প্রকাশ এই বলে পিছন ফিরে চলে যেতে নিলেই ইশারা প্রকাশের হাত পিছন থেকে টেনে ধরে আর প্রকাশের সামনে গিয়ে দাঁড়ায়। প্রকাশ ইশারার দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইশারার সে দেখে ভীষণ হাসি পায়। সামান্য হেসে ইশারা আলতো করে প্রকাশকে জড়িয়ে ধরে প্রকাশের বুকে মাথা রাখে। এর ফলে আপনা আপনি প্রকাশের হাত ইশারাকে জড়িয়ে ধরে। প্রকাশের বাম হাত ইশারার মাথায় আর ডান হাত পিঠে। কিছুক্ষণ পর ইশারা মাথা তুলে প্রকাশের দিকে তাকায়। ইশারা, ভালোবাসি। প্রকাশ, ভীষণ ভালোবাসি। ইশারা, এতদিন কি ফোনও করা যেত না আমায়? প্রকাশ, ফোন করে যদি আমি তোমার কথা শুনতাম তাহলে তো আমার কাজের 12 দুগুণে 24টা বেজে যেত। মনটা তো তোমার কাছে পড়ে থাকতো, তখন আমার কাজটা কে করত বেবি? ইশারাকে নিজের সাথে মিশিয়ে। ইশারা, হুহ। মিথ্যে অজুহাত, মুখ ফিরিয়ে। প্রকাশ, সত্যি বলছি। ইশারা, যাওয়াটা এত জরুরি ছিল যে অসুস্থ অবস্থায় চলে গেলে? তাও আবার আমাকে না জানিয়ে? প্রকাশ, অসুস্থ? আর আমি? ওফ ইশারা প্লিজ। আমি অনেক আগেই ফিট হয়ে গেছি। ঘটনাটা ঘটেছে 6 মাস হয়ে গেছে। এতদিন কে অসুস্থ থাকে? ইশারা, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছিল। প্রকাশ। প্রকাশ, পাক্কা 5.5 মাস রেস্ট নিয়েছি, দেন কাজে গেছি, আরও রেস্ট নিতে হতো। আমি কি বুড়ো নাকি আমার স্ট্রেনথ নেই কোনোটা? ইশারা, দুটোই। ভেঙচি কেটে। প্রকাশ, আচ্ছা চলো তাহলে দেখাচ্ছি আমার স্ট্রেনথ। প্রকাশ ইশারাকে কোলে তুলে নিল আর ইশারা ছুটোছুটি করছে। ইশারা, প্রকাশ, প্রকাশ নামাও আমায় প্লিজ। প্রকাশ, নো ওয়ে, তোমাকে আজকেই দেখাবো আমি কি আর আমার কত স্ট্রেনথ।
মেবি ভগবান ও তাই চায়, এই জন্যই তো এত সুন্দর ওয়েদার দিয়েছে। এই সুবর্ণ সুযোগ তো আমি হাতছাড়া করছি না মাই লাভ। প্রকাশ ইশারাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা টুপ করে চুমু দিল ইশারার গালে। ইশারা প্রকাশের কথায় এমনিতেই লজ্জা পাচ্ছিল, আর এখন তো একদম লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে বেচারি। লজ্জায় কথা বের হচ্ছে না, তাই চুপ করে প্রকাশের বুকে মুখ গুজল ইশারা। প্রকাশ ইশারাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসাতেই আবার বিদ্যুৎ চমকালো আর ইশারা প্রকাশকে জড়িয়ে ধরল। প্রকাশ, বাহ! আমার অর্ধেক কাজ তো আজ ওয়েদ্রি করে দেবে মনে হচ্ছে, ইশারাকে জড়িয়ে দুষ্টু হেসে। ইশারা, ধ্যাত! লজ্জা পেয়ে একটা কিল দিল প্রকাশের বুকে। প্রকাশ ইশারাকে জড়িয়ে ধরে ইশারার কাঁধে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, আস্তে আস্তে ইশারার পিঠে থাকা ব্লাউসের ফিতেটা খুলে দিল আর ইশারাকে শুয়ে ওর গলায় মুখ ডোবাল। ওরা ওদের কাজে ব্যস্ত থাকুক, আপনারা আমার সাথে ফ্ল্যাশব্যাকে চলুন, অত রোম্যান্স দেখতে হবে না। বাপরে, এই রোম্যান্স দিতে গিয়ে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। 6 মাস আগে ইশারা ওর মাকে ছেড়ে প্রকাশের দিকে ঘুরে তাকালো, দেখল প্রকাশ ওর দিকে তাকিয়ে মৃদু হাসছে। ইশারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর প্রকাশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রকাশের অনেকটা কাছে চলে যেতেই প্রকাশ ইশারাকে হেঁচকা টান মেরে সরিয়ে দিল দূরে, আর নিজে সামনে এগিয়ে এসে দাঁড়াতেই গুলি লেগে গেল প্রকাশের। ইশারা সহ সবাই স্তব্ধ হয়ে গেল আর প্রকাশ আস্তে করে হাঁটু ভেঙে নিচে পড়ে গেল। ইশারা, প্রকাশ! শশ! ইশারা চিৎকার করে প্রকাশের নাম ধরে ডাকল। প্রকাশের জ্ঞান এখন ও আছে। ইশারা ছুটে গিয়ে প্রকাশকে ধরল আর ওর মাথা নিজের কোলে নিয়ে প্রকাশের হাত ধরে বারবার প্রকাশকে ডাকতে লাগল। ইশারা, প্রকাশ! প্রকাশ, আপনি ঠিক আছেন? আপনার কিছু হবে না, তাকান আমার দিকে। প্রকাশের চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল আর প্রকাশের হাতটা পড়ে গেল ইশারার হাত থেকে। ইশারা, মা, বাবা! প্রকাশ আমার সাথে কথা বলছে না কেন? রাতুল ভাইয়া, দেখুন না, প্রকাশ আমার সাথে কথা বলছে না। ইশারা অঝরে কাঁদছে আর এদিকে প্রকাশের এভাবে গুলি লাগায় সবাই অবাক হলেও ইশারাকে কথা বলতে দেখে সবচেয়ে বেশি অবাক হচ্ছে। তখন নেহা ইশারাকে গুলি করতে যায় আর প্রকাশ সেটা দেখতে পেয়ে ইশারাকে সরিয়ে নিজে ইশারার জায়গায় চলে আসে আর গুলিটা প্রকাশের লেগে যায়। ইন নার্সিংহোম ইশারা একটা কেবিনে শুয়ে আছে। তখন কাঁদতে কাঁদতে ইশারা প্রকাশের পাশেই জ্ঞান হারায়, তাই ওদের দুজনকেই রাতুল আর ইশারার বাবা মা নার্সিংহোমে নিয়ে আসে। ইশারার জ্ঞান ফিরতেই ইশারা উঠে বসল। ইশারা, প্রকাশ! আমি প্রকাশের কাছে যাব রাতুল ভাইয়া, আমাকে প্রকাশের কাছে নিয়ে চলুন না প্লিজ। রাতুল, বৌদি আপনি চিন্তা করবেন না, প্রকাশ দা এখন ঠিক আছে। প্রকাশ দার কাঁধে গুলি লেগেছে, একসাথে দুটো গুলি শরীরে থাকায় প্রকাশ দা সেন্সলেস হয়ে গেছিল। বৌদি আপনি ইশারা, আমি কোনো কথা শুনতে চাই না, আমি প্রকাশের কাছে যাব, প্লিজ আমাকে নিয়ে চলুন। ইশারা এই বলেই নেমে গেল বেড থেকে আর রাতুল ও কিছু বলতে না পেরে ইশারাকে প্রকাশের কেবিনে নিয়ে গেল। ইশারা প্রকাশের কেবিনে গিয়ে দেখল প্রকাশের ডান কাঁধ থেকে নিয়ে ডান হাত ব্যান্ডেজ করা, এছাড়া বাম বাহুতেও ব্যান্ডেজ করা। প্রকাশ শুয়ে চোখ বুজে রয়েছে। ইশারা দৌড়ে চলে গেল প্রকাশের কাছে। ইশারা প্রকাশের কাছে গিয়ে বসতেই প্রকাশ চোখ খুলে তাকালো। প্রকাশ কিছু বলবে তার আগেই ইশারা বলতে শুরু করল। ইশারা, প্রকাশ আপনি ঠিক আছেন তো? আপনার ব্যথা করছে তাই না? কে বলেছিল আপনাকে ওভাবে নিজের হাতে নিজে গুলি করতে? তারপর যখন নেহা গুলি করল তখন কেন আপনি সামনে এলেন? ইশারার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল প্রকাশ আর ইশারাকে বলল। প্রকাশ, থ্যাঙ্ক গড আমি এমনটা করেছিলাম, না হলে তো জানতেই পারতাম তোমার মতো তোমার কণ্ঠের স্বর ও এত সুন্দর আর মিষ্টি। ইশারা, আপ
ইশারা থেমে গেল কথা বলতে গিয়ে। এতক্ষণে ইশারার মাথায় এলো ও কথা বলতে পারছে। ইশারা অবাক হয়ে প্রকাশের দিকে তাকালো, দেখল প্রকাশ মৃদু হাসছে। সেই সময় রুমে ডক্টর প্রবেশ করল। ডক্টর, এখন কেমন ফিল করছেন মি প্রকাশ? প্রকাশ, ফিলিং বেটার ডক্টর। ডক্টর, অ্যাকচুয়ালি আমি আপনাকে আপনার ওয়াইফের ব্যাপারে কিছু জানাতে এসেছিলাম। আপনি আমায় বলেছিলেন তিনি কথা বলতে পারেন না। প্রকাশ, ইয়েস ডক্টর। ডক্টর, আমি তো আপনাকে আগেই বলেছিলাম উনি একটা শক পেয়ে নিজের স্বর হারিয়েছিলেন, ঠিক তেমনি আবার একটা শক পেয়ে নিজের স্বর ফিরে পেলেন। কিন্তু প্রকাশ, কিন্তু কি ডক্টর? ডক্টর, এখন কিছুদিন আপনার ওয়াইফের কান থেকে তুলোগুলো খুলবেন না। প্রায় অনেক বছর এভাবে থেকে ওনার অভ্যেস, তাই হুট করে খুলে ফেললে প্রবলেম হয়ে যাবে। আর আপনিও কিন্তু এখন ফুল রেস্টে থাকবেন। প্রকাশ, ওকে ডক্টর। ইশারা, থ্যাংক ইউ। এরপর কেটে গেছে প্রায় 5 বছর। ইশারা আর প্রকাশ আবার নতুন করে সব শুরু করেছে। সেই দিনের পর থেকে প্রকাশ নিজের পরিবার ফিরে পেয়েছে আর ইশারা নিজের। ইশারাদের বাড়িতে এখন ইশারার বাবা মা আর ভাই ঈশান থাকে। ওদের মধ্যে আর কোনো দূরত্ব নেই। এখন সঙ্গে আরও একটা ভালো জিনিস হয়েছে, দেখা যাক সেটা কি। প্রকাশ, ইশারা চিৎকার করে। ইশারা, আমি কি ঘরের বাইরে নাকি যে এভাবে চিৎকার করে চলেছ? রেগে প্রকাশ, আমি কি করব, তোমার তো আর এখন আমার কথা মনেই থাকে না, তাই চিৎকার করে ডাকছি। যদি এই অভাগা স্বামীর কথা তোমার মনে পড়ে। দুঃখী দুঃখী মুখ করে। ইশারা প্রকাশের কথা শুনে ফিক করে হেসে দিল আর প্রকাশের কাছে গিয়ে দাঁড়াল। প্রকাশ ইশারাকে টান মেরে নিজের কোলে বসিয়ে নিল। ইশারা প্রকাশের গলা জড়িয়ে জিজ্ঞেস করল, ইশারা, আচ্ছা আমি যখন ইশারায় কথা বলতাম তুমি কি করে বুঝতে? প্রকাশ, তোমাকে দেখার পর যখন জানতে পারি তুমি কথা বলতে পারো না, তখন একটা বাচ্চাদের অনাথ আশ্রমের খোঁজ পাই, যেখানে সেসব বাচ্চাদের রাখা হয় যারা কথা বলতে পারে না বা কানে শুনতে পায় না। সেখানে রোজ যেতাম, ওদের সাথে থেকে থেকে শিখে গেছিলাম। ইশারার গালে একটা চুমু দিয়ে। প্রকাশ আর ইশারা দেখল দরজার সামনে দাঁড়িয়ে একটা 3 বছরের মেয়ে কাঁদছে। সেই দেখে প্রকাশ আর ইশারা একে অপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে ঢোক গিলল। আর ইশারা ঝট করে উঠে গেল প্রকাশের কোল থেকে। প্রকাশ, কি হয়েছে মাম্মাম, তুমি কান্না করছো কেন? মেয়েটি, তুমি পচা, কেঁদে কেঁদে। ইশারা, কথা, মা পাপা তোমাকে কত ভালোবাসে না? তুমি পচা কেন বলছো? কথা, হ্যাঁ পাপা পচা আমাতে বারণ করেছে তোমার কাছে আততে, আমাকে বারণ করেছে তোমার কাছে আসতে। প্রকাশ, এই কেন করেছে রে? সব বলে দেবে এবার মনে মনে। ইশারা, কেন মা? কথা, বলেতে তোমার কাছে না আসলে চকলেট দেবে কিন্তু দেয়নি। প্রকাশ, চকলেট খেলে দাঁতে পোকা হবে মাম্মাম। ইশারা, প্রকাশ জোরে। প্রকাশ, বুঝেছি মাম্মাম, তুমি আর তোমার ভাই বোনকে পৃথিবীতে আসতে দেবে না। কথা, না না, আমার ভাই ও চাই, বোন ও চাই। প্রকাশ, সামান্য একজনকেই আনতে পারছি না, তোর পরে তো আরেকজন। ইশারা, প্রকাশ, কি বলছো এসব? প্রকাশ, অনেক সহ্য করেছি আর নয়। মাম্মাম, তোমার চকলেট তোমার দাদুর কাছে আছে ওকে। কথা, ইয়ে কি মজা। হাত তালি দিয়ে। প্রকাশ, চলো তুমি এবার দাদুর কাজে, তোর জন্য আমিও বাচ্চা হয়ে যাচ্ছি। তুমি দাদুর কাছে থাকো আর আমাকে তোমার ভাই বোন আনার ব্যবস্থা করতে দাও। কথাকে নিয়ে যেতে যেতে। ইশারা, উফফ কি অসভ্য রে বাবা এই ছেলেটা, মেয়ের সামনে আবোল তাবোল বকতে থাকে। প্রকাশ, তো ভুল কি বললাম আমি? ইশারাকে পিছন থেকে জড়িয়ে। ইশারা, এই তুমি না কথা কে দিতে গেছিলে?
প্রকাশ, ওই তো দরজা খুলতেই দিয়াকে পেলাম আর পাঠিয়ে দিলাম ওর সাথে, চোখ মেরে। ইশারা, হায় ভগবান। কপালে হাত দিয়ে। প্রকাশ, দিনে যতবার তুমি ভগবানের নাম করো তার অর্ধেক, ও যদি আমার নাম করতে এতদিনে আমি 5টা বাচ্চার বাবা হয়ে যেতাম। ইশারা, 5টা? প্রকাশ, আরে প্রত্যেক বছর একটা একটা, বেশি না, অনলি 1। ইশারা, হাট-টট। ইশারা চলে যেতে নিলেই প্রকাশ হেঁচকা টান মেরে ইশারাকে কোলে তুলে নেয় আর ইশারা ও প্রকাশের গলা জড়িয়ে প্রকাশের গালে ঠোঁট ছোঁয়ায়। প্রকাশ, ভালোবাসি। ইশারা, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। সমাপ্ত।